ম্যাম আমি তনুশ্রী। ক্ষমাকুণ্ড। হ্যাঁ, তনুশ্রী তাহলে তাম্রপায়া নিয়ে বলো। তাম্রপার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হুম। আর চন্দ্র সাপেক্ষে মানে লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি 3, 7, 10 নম্বর ঘরে থাকে হুম। তাহলে তাম্রপারা হয়। হুম। এটা খুব উদ্যমী এবং সাহসী হয়। হুম। টাকা পয়সার অভাব হয় না। হুম। পরিবার খুব ভালো হয়। আচ্ছা, বেশ। এরপরে আর কে বাকি আছে জানো? ম্যাম আমি ম্যাম আছি। আমি সোমাকুণ্ডু। আচ্ছা, আগে সৌরভ বলুক। সৌরভ একটু লৌহ পায়াটা বলুক। ম্যাম লৌহ পায়ার কারক গ্রহ মানে অধিপতি হচ্ছে শনি। হুম। এবং যাদের লৌহ পায়া থাকে তাদের সারা জীবনে পরিশ্রম করতে হয়, হুম। লাইফে স্ট্রাগল থাকে, এবং আহ, মায়ের শরীর স্বাস্থ্য একটু মানে খারাপ হয়, হুম। এবং মাকেও অনেক মানে ভুগতে হয় এই হুম। লৌহ পায়ার জন্য। হুম। বেশ। সোমা, সোমা আবার চলে একটু। সোমা বলো। রৌপ্য পায়া। রৌপ্য পাওয়া পায়া হলো সর্বোত্তম। হুম। ঠিক আছে, আর এটার গ্রহ হলো চন্দ্র। হুম। লগ্ন সাপেক্ষে 2, 5, 9 রাশিতে যখন চন্দ্র থাকে হুম। তখন সেটা মানে রৌপ্য পায়া হয়। হুম। আর এদের নাম, যশ, তারপর ভালোবাসার মানুষের অভাব হয় না। হুম। মাতৃভাগ্যটাও ভালো থাকে। হুম। তারপরে যখনই মানে কোনো রকম বাধা আসলেও হুম। এরা মানে ঈশ্বরের কৃপা সবসময় পান। হুম। মানে সেই বাধাটাকে ওভারকাম করে যেতে পারে। হুম। হুম। মাতৃভাগ্য ভালো হয়। একদম। খুব ভালো হয়েছে পড়াশোনা। আচ্ছা, তাহলে আর কেউ বাকি আছে? ম্যাম এই গন্ডান্তর টপিকটা বোধহয় বাকি হ্যাঁ, ছিল। ওটা ওটা হ্যাঁ, ওটা আছে, হয়ে গন্ডমূল গেছে আছে। হয়ে গেছে। গন্ডমূল গন্ডান্ত সব করানো হয়ে গেছে, তুমি হয়তো ছিলে না। হ্যাঁ। তুমি লাস্ট দিনের ভিডিওটা একটু দেখে নিও। আর যদি না থাকে তোমার কাছে, ও কেউ না কেউ একটু ওকে ইয়েটা দিয়ে দেবেন। ইয়েটা নোটসটা দিয়ে দেবেন, করানো হয়ে গেছে। আমরা লাস্ট ক্লাসেই করেছি, গন্ডমূল গন্ডান্ত সব করেছি। আচ্ছা ম্যাম, গন্ডমূল গন্ডান্তর রেজাল্টটা কি হয়? ফলাফল ভালো হয় না ওই সময় যদি জাতক জাতিকা কেউ জন্মগ্রহণ করেন। আর যদি কোনো ওই গন্ডান্ত বা গন্ডমূলের সময়টা যে, সেই সময় যদি কোনো শুভ কাজ হয়, সেটা ভালো হয় না। ও আচ্ছা। ঠিক আছে। ম্যাম, একটা ছোট্ট একটা কথা আছে। হুম, বলুন। বলো। বলছি যে এখন তো মানে সান তো এখন ডেবিলিটেটেড হয়ে গেছে লিব্রাতে। হুম। তারপর থেকে না পড়ায় কনসেন্ট্রেশনটা কম আসছে, ঘুম পাচ্ছে বেশি, তো এটার জন্য কি করা যেতে পারে? কি জন্য? সিরিয়াসলি, তার বই ট্রানজিটটার পর থেকে দেখছি আমার মানে সারাক্ষণই মনে হচ্ছে কি ঘুমিয়ে ঘুমিয়ে থাকি, এরকম একটা হচ্ছে। হুম। তো ঘুমো, অসুবিধা কি, একটু ঘুমিয়ে থাকো। না, না, আর পড়াটা একদম হচ্ছে না ম্যাম। তাহলে একটু সকালবেলাতে যখন স্নান করো হুম। তখন একটু সূর্য অর্ঘ্য দাও, একটু সূর্য মন্ত্র পাঠ হ্যাঁ, করো। হুম। সেই সব তো ম্যাম আমি করি, তারপরেও তো হচ্ছে এরকম। তাহলে একটুখানি শারীরিক ভালো মন্দটা দেখতে হবে শরীরের। যেহেতু মোটামুটি নারীদের 30 বছরের কাছাকাছি বয়স হলে একবার থাইরয়েড চেক আপ করা দরকার। তো এই ম্যাম ওইগুলো আমি করি। আমি প্রচন্ড এইসব ব্যাপারে খুব মানে কি বলবো আর সচেতন। ভিটামিন কিন্তু খাও, আমার সিরিয়াসলি কনসেন্ট্রেশন লেভেলটা খুব কমে যাচ্ছে, আমি দেখছি। একটু খাও। বই নিয়ে বসেই থাকছি, অন্যদিকে মাথাটা চলে যাচ্ছে। এটার জন্য এরকম রবি, টাইপের। এটার জন্য রবি দায়ী নয়, তুমি চন্দ্রকে একটু ইয়ে করো। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রবলেম ঠিক হচ্ছে আছে কোনো ম্যাম। রকম ভাবে, মানসিক স্টেবিলিটিটা আবার বিঘ্নিত হচ্ছে ভিতরে ভিতরে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হুম। চলো এবার আমরা একটু পড়াশুনো করি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আগেই বললাম, আত্মীয়র ছক। সবাই একটু বড় করে একটা এরকম ছক এঁকে নাও, পরিষ্কারভাবে গুছিয়ে ভাবে করবে। হুম। এটা কিন্তু গন্ডগোল করলে হবে না, যদিও একটু সূত্রর মতোই, একবার শিখে নিলে আর ভুলবে না। তো আজ আমরা যেটা প্রথমে শিখব, যে এই যে কালপুরুষের ছক, এই ছকটাকে আমরা কি করেছি, 12খানা ভাগে ভাগ করেছি। 12খানা ভাবে ভাগ করেছি। তো এই প্রত্যেকটা ভাব থেকে কি কি বিচার হয় সেগুলো আমরা সবাই জানি, কম বেশি প্রত্যেকেরই মনে আছে সেই কারকত্বগুলো। আজ আমরা শিখব হচ্ছে ভাবত ভাবম, অর্থাৎ ভাবের ভাব কেমন। আমি ঘুমাবো টাইগারের মুখের ভেতর। আচ্ছা, কেমন সেটা? সেটা হচ্ছে, আমরা জানি যদি এই ঘরটাকে 1 নম্বর ঘর ধরা হয়, তাহলে এই ঘরটা হচ্ছে 12 নম্বর ঘর। কিন্তু
যদি এই ঘরটাকেই 1 নম্বর ঘর করা হয় তাহলে 12 নম্বর ঘর কোনটা? ঠিক তার আগের ঘরটা। তার তার মানে প্রত্যেকটা ঘর সাপেক্ষে তার ভাবগুলো চেঞ্জ হয়ে যায়। মানে ধরে নিলাম মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের 4 নম্বর ভাব, এইটা আমরা জানি। অর্থাৎ মেষের 4th হাউস হচ্ছে কর্কট। কিন্তু এই কর্কটের আবার 4 নম্বর ঘর কে? চতুর্থের চতুর্থ, সেটা হচ্ছে সপ্তম। চার, এটাকে যদি আমরা আবার, মূল লগ্ন এটাই, কিন্তু ভাবত ভাবমের কনসেপ্টটা হচ্ছে কি, যে ভাবটা নিয়ে আমরা বিচার করছি সেটাকে মানসিকভাবে লগ্ন ধরে নিয়ে আমরা আবার বিচার করব। তো সপ্তম হাউসটাকে আমরা কি ধরি? 4-এর 4, এটাকে লগ্ন ধরে 1, 2, 3, 4। ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা ঘরের এই সপ্তমের তৃতীয় হাউস, এটা লগ্ন, এটা সপ্তম হাউস, এটা হচ্ছে নবম হাউস আমরা জানি, কিন্তু সপ্তমের তৃতীয় হাউস অর্থাৎ নবম, সেক্ষেত্রেও আমরা এই সপ্তমটাকে লগ্ন ধরলাম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এই দশম হাউস থেকে আমরা জানি কি কর্মের বিচার করা হয়। দশম মানে হচ্ছে কর্ম, কর্মের কর্ম। দশমের দশম কোন হাউস? এই সপ্তম। তাহলে সপ্তম থেকে কিন্তু কর্মের কর্ম, কর্মের দশম অর্থাৎ কাজ আপনি যেটা করছেন, যে কোনো জায়গা থেকে আপনি যে জীবিকাটাকে অর্জন করছেন, তার যে নাম যশ প্রতিপত্তি, সেটা কিন্তু এই 7th হাউসের সঙ্গে রিলেটেড। দেখুন গুণে, এই সাথে এটা থেকে যদি আমি দশমটাকে 1 ধরি, এটা তার 7 নম্বর ঘর, 8, 9, 10। তাহলে এই রকম ভাবে প্রত্যেকটা ঘর সাপেক্ষে তার পরবর্তীটা ঘরকে যেমন মূলভাবে আমরা বিভক্ত করেছি, তেমনি এই প্রত্যেকটা মানে প্রত্যেক 12টি যে ভাব, তাকে আবার কিন্তু মানসিকভাবে, মানে এইটা মেন মেন লগ্ন যেটা আছে সেটা তো থাকবেই, কিন্তু প্রত্যেকটি ভাবের ভাব সাপেক্ষে আবার ভাব তৈরি হয়, সেটাকে বলা হয় ভাবত ভাবম। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম হয়েছে। হয়েছে। ম্যাম হয়েছে। ঠিক। কিন্তু 10 নম্বর ঘরটাকে 1 নম্বর কেন ধরবো? আপনার প্রথম ফার্স্ট হাউসকেই তো ফার্স্ট হাউস ধরবো না না? না, ওইটাই তো বুঝতে হবে। এরা আচ্ছা ম্যাম, ফার্স্ট হাউস। এক্ষেত্রে কি বোঝাই এক্ষেত্রে বোঝাই কি যে ঘরে গ্রহ থাকবে সেইভাবে ধরবো না খালি হ্যাঁ, আমি ঘরও ধরবো? বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি। এটা তোমার লগ্ন, ভালো করে প্রবাল বুঝে নাও, এটা তোমার লগ্ন, মেষ লগ্ন। তোমার নিজের লগ্ন বলো, প্রবালের কি লগ্ন আছে? আমার কি জানি কি আছে। হ্যাঁ, ধনু ধনু। সে কি সর্বনাশ, এখনো জ্যোতিষ হয়ে বলছে কি জানি কি আছে। না, ধনু 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 লগ্ন। ধনু লগ্ন, এইটা তোমার লগ্ন, রাইট? এই তোমার লগ্ন। এবার তুমি বলো ধনু লগ্ন সাপেক্ষে 10 নম্বর ঘর কোনটা? ধনু লগ্নের সাপেক্ষে না? হুম, গোনো, এখান দিয়ে গোনো, 1, 2, 3, 4, আপনার 5, ফিফথ হাউস 6, 7, আট হচ্ছে। নয় 10, এটা তো। ফিফথ হাউস হচ্ছে না? কন্যা রাশি ম্যাম। 5th হাউস, তুমি তো বললে তোমার রাশি হচ্ছে, তোমার লগ্ন ধনু, ওটা তো কালপুরুষের 5th হাউস, ওটা বাদ দাও, ওটা ছেড়ে দাও। আচ্ছা, তোমার তোমার ঠিক চার্ট, আছে। একজন মানুষ এসছে তোমার কাছে, ক্লায়েন্ট, তার হচ্ছে ধনু লগ্ন, তার মানে হুম, এইটা তার 1 নম্বর ঘর। ঠিক আছে। এটা যার লগ্ন হবে সেটাই তার 1 নম্বর ঘর। হুম। ঠিক এবার আছে। এই হিসাবে আমরা তার দশম হাউসে পৌঁছাবো, তাহলে এইটা হচ্ছে 12, এটা হচ্ছে 11, এটা হচ্ছে দশম হাউস, 10, হ্যাঁ। এটা 10th হাউস। মানে ম্যাম কন্যা উল্টো রাশি দিক ম্যাম। থেকে যাব কেন আমরা? শর্টকাটে যাওয়ার জন্য ও এত আচ্ছা আচ্ছা। একটু বুদ্ধির অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এইটা দশম হাউস। এবার হুম, আমরা যখন বিচার করব, দশম হাউস থেকে আমরা জানি কর্ম বিচার করি, তাই তো? দশম হাউস থেকে হুম, আমরা কর্ম বিচার করি, তাহলে কর্ম, নাম, যশ, এগুলো সব দায় হচ্ছে দশম হাউস, তাই তো প্রবাল? হ্যাঁ মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। এইবার এই যে একটা তুমি কর্ম করছো, যে কোনো জীবিকা তুমি অবলম্বন করছো, এই যে প্রত্যেকটা ঘরের সঙ্গে আবার তার যে ঘর, মানে আমরা যখন কাজ করব, যখন আমরা প্রেডিকশন করব, তখন শুধু একটা ঘর দেখলেই হবে না। ধরো এই ঘরটাতে কারোর হচ্ছে একটা ভালো প্ল্যানেট বসে আছে, হুম, এটা 10 নম্বর ঘর, এখানটা ধরে নিলাম এটা বুধের ঘর, এখানে বুধ বসে আছে, বুধ বসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বুধ ভালো ফল দেবে, দশমপতি দশমে বসে আছে, ভালো ফল দেবে, ঠিক? ঠিক আছে। এবার এই ঘরটার থেকে 7 নম্বর ঘর কোনটা বলো? ম্যাম মিথুন।
এই যে মিথুন, এই দেখো হুম। 1 2 3 4 5 6 7, এই ঘরটা হচ্ছে ধনু লগ্ন সাপেক্ষে সপ্তম হাউস। এই সপ্তম হাউস থেকে কেউ বলবে না, শুধু প্রবাল বলবে। সপ্তম হাউস থেকে আমরা কি বিচার করি প্রবাল? সপ্তম হাউস হচ্ছে বিয়ে। বিয়ে। আর কি বিচার করি? আহ, আপনার ওটাকে কি বলে, ভুলে যাচ্ছি তো। মনে করে বলো, ভুললে হবে না। সেভেন্থ হাউস তো আপনার বেসিক্যালি ম্যারেজেরই হাউস না? তা একটা হলো, অনেক তো কারকত্ব, একটা করেছি আমি। পার্টনারশিপ, কোনো বিজনেস। হ্যাঁ, পার্টনারশিপ, বিজনেস, হ্যাঁ একদম। হ্যাঁ, তাহলে বিজনেস মূলত পার্টনারশিপ। এখান থেকে আমরা বিয়ে দেখবো, পার্টনারশিপ দেখবো, বিজনেস দেখবো। হুম, হুম। এটা হুম। হচ্ছে প্রাথমিক বিচার। এবার আমরা একটু আগে কি জানলাম, যে দশম মানে হচ্ছে নাম যশ প্রতিপত্তি কর্ম। হুম। তাহলে যে কোনো দশম মানে তাই। একদমই তাই। একদমই তাই। এই রাশির সাপেক্ষে দশম, এই হাউসটা তাই। এই রাশি সাপেক্ষে দশম, এই হাউসটা তাই। সবাই সেই দশম একই ফল দেবে। এইবার যদি আমরা দশমের বিচার করি, এগুলো হচ্ছে আমরা ডিপে যাচ্ছি বিচারে, ঠিক আছে? হুম। দশমে বুধ দেখলাম, তার ফলটা সে ভালো দিচ্ছে। এবার নাম যশ প্রতিপত্তি কতখানি ভালো হবে? এই সপ্তমের ঘরে দেখলাম বসে আছে কেতু। কেতু বসে আছে। তাহলে আমরা কি জানি, কেতু কেতু কোনো জায়গাতে বসলে কি ফল দেয়? প্রবল বলবে, আর কেউ বলবে না। কেতু ডিটাচমেন্ট দেবে। ডিটাচমেন্ট দেবে। তাহলে বিবাহের বিচার আমরা এখন করছি না, আমরা করছি কর্মের বিচার। তাহলে হুম। তুমি দেখো, যদি আমরা দশমের দশম দেখি, এইটাকে আমরা মানসিকভাবে তখন লগ্ন ধরবো, যে এর ফলাফল, এর কর্ম করে তার যে নাম যশ হবে, সেও হুম। দেবে হচ্ছে এর দশম। হুম, তাহলে এইখান থেকে যদি আমি গোনা শুরু করি, এইটা কিন্তু মূলত অ্যাসেন্ডেন্ট ওয়ান তোমার এখানেই থাকলো, 1 নম্বর ঘর কিন্তু হুম। এখানে, এটা নড়ছে না। কিন্তু আমরা দশমের বিচার করব, মানে কাজ বাজটা আদপে সে কতটা ভালো করতে পারবে। সেটা যেমন দশম হাউসটাও দেখবো, তেমনি থার্ড হাউস মানে তার সংগ্রাম, সে কাজটা করতে সে শারীরিকভাবে সক্ষম কিনা সেটা দেখবো। আমরা দেখবো লগ্ন, সেই মানুষটার আসলে তার, মানুষটা সে কেমন, কতটা, লগ্ন কোথায় বসে আছে, রোগ ব্যাধি হবে কিনা সেটা দেখবো। তাহলে আর সঙ্গে দেখবো দশমের দশম। তাহলে এই ঘরটাকে যদি আমরা মানসিকভাবে, তখন দশম হাউসটাকে মনে মনে আমাদের এক কল্পনা করতে হবে। মূল অ্যাসেন্ডেন্ট এটা এক, কিন্তু গোনার ক্ষেত্রে দশমের দশম যখন আমরা খুঁজবো, এই ঘরটা তখন মনে মনে এক। এইখান থেকে গুনে গুনে দেখো, 1 2 3 4 করে আমরা যদি আসি, প্রত্যেকটা ঘরের মানে প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টের, অর্থাৎ কিনা প্রত্যেকটা লগ্নের দশমের দশম হচ্ছে সেভেন্থ হাউস। হুম। ঠিক ক্লিয়ার? আছে। হ্যাঁ। এই সেভেন্থ হাউসে কেতু মানে সামহাউ তুমি যে কর্ম করছো, সেই কর্মের যে নাম যশ, সেটা কিন্তু কেতু খানিকটা হলেও খেয়ে নিচ্ছে। ঠিক আছে? তো শুধু যে বুঝতে যখন পারছি। আমরা কর্মের বিচার করব, কেবল মাত্র যে কর্ম দশম হাউস তা নয়, বাকি প্রত্যেকটা হাউস একে অন্যের সঙ্গে রিলেটেড। তাই জন্য এই যে ভাবটা, আমরা যেমন এই দশমের দশম ধরলাম, তাহলে এবার ধরো ইনকাম দেখবো। হুম, ইনকাম আমরা মূলত বিচার করি কত নম্বর ভাব থেকে? ধনভাব। 11। মূলত বিচার করি সেকেন্ড হাউস থেকে, সেকেন্ড হাউস। সেকেন্ড, সরি। হুম, কিন্তু প্রাপ্তি, প্রাপ্তি দেখি আমরা ইলেভেন্থ হাউস থেকে। 11 থেকে। তাহলে আমরা মূল কি, ধনভাবটা দেখলাম কি, সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে। এই দশম হচ্ছে, যদি দশমের সেকেন্ড হাউস ধরি, তাহলে এই ঘরটা হচ্ছে 11 নম্বর ঘর, হচ্ছে দশমের সেকেন্ড হাউস, তাই তো? মানে হুম। কর্ম করে সে কি ধন প্রাপ্তি তার হবে। হুম, এইখানটায় ধরো যদি দেখি রাহু বসে আছে, তার মানে কর্মের সেকেন্ড হাউসে রাহু, অ্যাসেন্ডেন্টের কিন্তু ইলেভেন্থে, হুম। কর্মের সেকেন্ড হাউসে। তাহলে এই ক্ষেত্রে কর্ম করে সে যে প্রাপ্তির জায়গাটা, এই প্রাপ্তির জায়গাটা ফলাফল কি হবে? রাহু নৈসর্গিক একটা অশুভ গ্রহ, হুম। সে কি দেবে? সে হচ্ছে ওই জায়গাটাতে, মানে প্রাপ্তির জায়গা, অর্থাৎ ইনকামের যে, কর্ম করে যে ইনকাম, সেই ইনকামের জায়গাটা কিন্তু সে নড়বড়ে করে দিল, অস্থায়ী করে দিল। কিন্তু রাহু, আমরা আর একটা জিনিসও জানি, কি জানি? রাহু হচ্ছে অসম বৃদ্ধির কারক, তাই তো? আঙুল ফুল তা কলা কলা গাছ হয়ে যাওয়ার টাটকা হয়ে কারক। যাবে। তাহলে এইখানে কিন্তু রাহু, যেহেতু 3 6 11-তে রাহু ভালো ফল দেয়, তাই রাহু কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অনেক ইনকামের কিন্তু সুযোগ করে দিতে পারে। ক্লিয়ার এবার? হুম ক্লিয়ার হয়েছে। আমি এখানে দুটো প্রশ্ন আপনাকে করবো। হুম। প্রথম প্রশ্নটা হলো, এখানে আমরা টেন্থ হাউস যখন আমরা মানে কালপুরুষের চার্টে আমরা সিক্স হাউসকে এখানে টেন্থ হাউস নিলাম তো। তো মানে, কালপুরুষের নাম ভুলে যাও তুমি, কালপুরুষের না, মাথায় দেখোই না এখন, কালপুরুষটা ভুলে যাও। ওটা ঠিক আছে। কালপুরুষ ফিক্সড, ওটা কখনো নড়চড় হবে না। তোমার এখানে অ্যাসেন্ডেন্ট সিক্স হাউসকে নেইনি।
আমরা 10th হাউসকে ম্যাম 10th হাউস নিয়ে নিচ্ছি। পার্টিকুলার, হ্যাঁ ঠিক আছে ম্যাম, এখানে ব্যাপারটা হচ্ছে 10th হাউস যখন আমি কর্মের ব্যাপারটা যখন আমি বিচার করছি, হুম তখন মানে যে প্রশ্ন যে মানে বিচার্য যে ব্যাপারটা থাকবে, হুম। সেখান থেকে তার সেকেন্ড হাউস আর 10th হাউসের ইয়েটা আমাকে দেখতে হচ্ছে না এখানে, না না, তাই? তা আমি তোমাকে উদাহরণ হিসাবে দেখালাম ভাবম বোঝানোর জন্য। টেন্থ আচ্ছা। হাউসে টেন্থ টেন্থ হচ্ছে সপ্তম হাউস। সেইখান হুম, থেকে আমরা দেখব ব্যক্তির নাম যশ হবে কিনা। যদি বলে যে আমি এই কাজটা করব, আমার নাম যশটা হবে, তখন আমাকে দেখতে হবে 7th হাউসটা, কারণ টেন্থ। ঠিক আছে। যদি হুম, প্রশ্ন করে যে আমি যে কাজটা করব আমার আয় ইনকাম ঠিক থাকবে তো, তখন হুম। দেখবো আমরা 11th হাউস, কারণ সেটা টেন্থের সেকেন্ড। কারণ আমরা হুম, জানি যে যে কোনো সেকেন্ড হাউস মানে হচ্ছে ধন। আমরা বুঝতে পেরেছি। হুম। এবার এইটা জিনিসটাকেই বলা হচ্ছে, এই যে টোটাল এই ভাবের এই ভাব, টেন্থের দ্বিতীয় পেলাম, তার মানে 11th হাউস, এই যে ভাবের মানে ভাবেরও আবার আমরা বিভাজনটা করলাম, সেটাকে বলা হয় ভাবোদ্ভাবম। ধরে নিলাম। ম্যাম, হুম। বলছি যে তাহলে যেমন বিবাহের পর কি দেখবে, তাহলে 7th হাউসে সেকেন্ড হচ্ছে 8th হাউস, তাহলে বিবাহের পর বিবাহের স্থিতিশীলতা দেখা হয় কি? এইবার আমরা সেখানে আসবো যে এই যে ম্যাম একটা একটা একটু সরি ইন্টারাপ্ট করার জন্য, মানে বিবাহই যদি আমি পয়েন্ট আমি নিয়ে নিলাম, তো বিবাহ যদি আমার দেখা হয় তোমার 5th হাউস বিবাহের জন্য নিচ্ছি, তো না, বিবাহের ফিফথ ক্ষেত্রে, হাউস কোনো বিবাহের জন্য নেবো? বিবাহ 7th হাউস, 5th হাউস প্রেম। সরি 7th হাউস, সরি হুম। 7th হাউস আমি বিবাহের জন্য নিচ্ছি, তো 7th হাউসের ক্ষেত্রে তাহলে আমাকে সেকেন্ড হাউসও নিতে হবে। কোন সেকেন্ড হাউস? মানে চার্টের যে দ্বিতীয় ইয়েটা থাকবে। দ্বিতীয় ভাবটা কি জন্য নেবে? বিয়ের জন্য দ্বিতীয় ভাবের কি যোগাযোগ? কেন দ্বিতীয় ভাবে আপনার ইয়ে হচ্ছে না, মানে যে কোনো কিছু অ্যাডিশনের ব্যাপারগুলো তো দ্বিতীয় ভাব থেকেই আসছে, আমার ফ্যামিলিও তো ওখানে আসছে না দ্বিতীয় ভাবে। এই ফ্যামিলিটা কিন্তু তোমার সেভেন্থের ফ্যামিলি নয়, এটা যখন ছোট কোনো বাচ্চা জন্মাবে, সেকেন্ড হাউস থেকে তোমার নিউ বর্ন বেবি দেখবো। ঠিক আছে। এই ফ্যামিলির সঙ্গে কিন্তু বিয়ে কানেক্টেড নয়। আর একটু তোমাকে ভাবটা ক্লিয়ার করে পড়তে হবে, ভাবের কারকত্বগুলো কিন্তু প্রবাল, এখনো হুম, clear নয়। হুম, প্রত্যেকটা ঠিক ভাবের আছে ম্যাম। কিন্তু আর একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, সেভেন্থের প্রশ্ন শিল্পীর যেমন ছিল যে সেভেন্থের থেকে, তাহলে ম্যাম 2 আর 7-এর কি কোনো কানেকশন নেই আমাদের চার্টে? হ্যাঁ সবার সব চার্টে সব কানেকশন আছে। তো সেটা আলাদা আলাদা আচ্ছা ডিফারেন্ট ক্ষেত্রে প্রত্যেকের চার্টে, ওইটাই তো বুঝাচ্ছি যে আমরা যেমন আচ্ছা। তুমি যেমন বললে যে হুম, 2 আর 7-এর কানেকশন, সেটা কি করে খুঁজে বার হ্যাঁ। করবো? এবার এই যেমন লগ্ন সাপেক্ষে এটা চার, ধরো কারোর তুমি হুম, বিচার করে দেখলে এই যে ফোর্থ, এটা 4th নম্বর ঘর, হুম, এইটা ঘরে অ্যাসেন্ডেন্ট না, এটাই অ্যাসেন্ডেন্ট করেছে, এটা ধরছি। তোমাদের কোনটা হুম। বুঝতে সুবিধা হবে? কালপুরুষ বুঝলে সুবিধা হবে না এই অ্যাসেন্ডেন্ট ধরেই শেখাবো, বলো? ম্যাম এখানে এখানে আমার অ্যাসেন্ডেন্ট একটা ধরে প্রশ্ন। অ্যাসেন্ডেন্টকে এক ধরে শেখালে ম্যাম সুবিধা হবে আর কি। এটাকে আমি ধরুন এক কারো ধরছি, হ্যাঁ, এটা এক হ্যাঁ, ধরছি। ম্যাম এটাকে এক ধরে আমরা সেই লগ্নটাকে বসিয়ে ঠিক দিলাম, আছে, ভালো তাহলে করে সুবিধা বোঝো, হবে বেশি। ভালো করে বোঝো, আমি যেটা ম্যাম পড়াবো। ম্যাম ম্যাম 1 মিনিট, আমি একটা একটা জাস্ট প্রশ্ন করবো। তবে নর্থ ইন্ডিয়ান চার্ট আর ইস্ট ইন্ডিয়ান চার্টের মধ্যে যদি আমরা দেখি, তো ওখানে সবসময় এই আপনার ফার্স্ট হাউসকে ফার্স্ট হাউসই ধরে। না, আর ওই চার্টটা তুমি ভুলে যাও, ওটা নিয়ে আমরা যেহেতু ইউজ করছি না। এই যে হ্যাঁ, চার্টটা দেখো, আমরা এই চার্টেই আমরা কাজ করি, হ্যাঁ। এই হুম, চার্টটা শিখতে হবে, ওই চার্টটাও তুমি কাজ করতে পারো, সেটা ওইটা একটু মানে তুলনামূলকভাবে শক্ত এই হয়ে যায় যে এই যেমন ধরো 6 নম্বরটাকে ঠিক এখানে এক লিখবো, সেরকম নয়। দেখবো যে আমরা এই যে 12টা ভাব, 12টা ভাবে 12টা রাশির অবস্থান আমরা জানি। যখন যার অ্যাসেন্ডেন্ট হবে, যদি ধনু লগ্ন হয় সেটা হবে তার এক, যদি মকর লগ্ন হয় সেটা হবে তার এক, যদি কুম্ভ লগ্ন হয় সেটা হবে এক, যদি মীন লগ্ন হয় সেটা হবে সেই লগ্নের এক। ঠিক আছে। তারপরের হাউস থেকে শুরু হবে 2 3 কাউন্ট করা। ক্লিয়ার? কিন্তু চার্টটা এরকম চার্টে ডিফারেন্স আসার কারণটা কি? স্টাইল, আর কিছুই নয়। তোমার যদি মনে হয় ধরো আমি এই যে ঘরটা, ওরা হুম, এখানটায় লিখে দেয়, ধরো কারোর হচ্ছে ওদের চার্টের হিসাবে কারো ধরো কর্কট লগ্ন। হুম। তা আমরা এইখানটায় এক লিখি, আমাদের চার্টে হুম। এখানটায় এক এক থাকবে। আর ওদের চার্টে গিয়ে কি হবে, ওরা এই ঘুরিয়ে দিয়ে কর্কট, এই এই যে আমরা এখানটায় এক লিখলাম, ওরা এইখানটায় এই জায়গাটাতে চার লিখে দিল, মানে হ্যাঁ, এইখানটায়। ওই রাশি জায়গাটাই আমার সুবিধা হয় ম্যাম, রাশির ওটা আমার নাম্বারটা ইয়ে সুবিধা করে লাগে ওই দেয়। চার্টটা। হুম। ওই যার যে যেটা সুবিধা ওখানটা লাগবে, চার, দেখো হ্যাঁ যার হ্যাঁ যেটা হ্যাঁ সুবিধা হ্যাঁ হ্যাঁ। লাগবে সে সেটা করবে, কোনো ব্যাপার নেই। আমরা এই চারটা মাথায় রাখবো, কারণ এটাই হচ্ছে আদি। ঠিক আছে। এটাকে মাথায় রাখতেই হবে। আচ্ছা। তাহলে আমরা এই কালপুরুষ থেকে ধরছি। ধরো মেষ লগ্ন কারো, মেষ লগ্নের প্রশ্ন এসছে আমি কি বাড়ির থেকে দূরে যেতে পারবো, আমার জন্য কি সেটা ভালো হবে কি হবে না। এগুলো আমাদের এখনকার বিষয় নয়, তবু তোমাদের একটু বোঝানোর জন্য বলছি। এটা অনেক পরের পড়াশোনা। তো যেহেতু আমরা জানি, এইমাত্র কি শিখলাম, 4-এর 4, 4-এর 4 কোন নম্বর ঘর পেয়েছি? সপ্তম হাউস থেকে। এটা যদি লগ্ন ধরা হয়, মেষ লগ্নটাকে ধরলাম এক, তার হচ্ছে 4 নম্বর ঘর কর্কট।
রাইট? তাহলে এই 4 নম্বর ঘর যদি কর্কট ধরি, এইটাকে মানসিকভাবে এক ধরলে তার 4 নম্বর ঘর কি দাঁড়াচ্ছে? তুলা। এইটুকু বুঝতে পারা গেছে প্রবাল? হ্যাঁ, বোঝা গেছে। এবার ধরো কারোর ফোর্থ লর্ড সেভেন্থে গিয়ে বসেছে, বাড়ির মালিক সেভেন্থে গিয়ে বসেছে। এই বিচারটা দেখো, এই বাড়ির থেকে দূরে আর একটা বাড়ি, এই একটা বাড়ি, আবার এটাকে মানসিকভাবে যদি আমি লগ্ন ধরি তাহলে এটাও তার বাড়ি। 4 নম্বর ঘরটা বাড়ি, 4 নম্বর ঘর থেকে আমরা বাড়ির বিচার করি, মা বিচার করি, মনের বিচার করি, তাই তো? হুম। তাহলে এই লর্ড যখন এখানে গিয়ে বসবে, তার মানে বাড়ির থেকে দূরে কোথাও বাড়ি। এই ব্যক্তির তখন আমরা বলবো বাড়ির থেকে দূরে যাওয়া শুভ, বা তার বাড়ির থেকে দূরে কোথাও বাড়ি হতে পারে, মানে যেখানে সে ছোটবেলায় জন্মগ্রহণ করেছে সেখান থেকে দূরে। ঠিক আছে? আপনি হাউস এই, লর্ডের কথা বলছেন তো? হ্যাঁ, হাউস। আর যদি এই আর যদি ক্যালকুলেশন গুলো দাঁড়াও, প্রশ্ন করবে না, এত কথা বললে আমি পড়াতে পারবো না এখনো। সেই ঢুকতে ঢুকতে পারিনি, সমস্ত আর যদি বাদ দাও। এই কম্বিনেশনটাকে, এই যে আমরা 4-এর 4 খুঁজে পেলাম, এই কম্বিনেশনটাকেই বলা হয় ভাবদ ভাবম। এইটুকু ক্লিয়ার হচ্ছে কিনা বাকি বলো, আর কোনো প্রশ্নে আমি যাব না। হ্যাঁ ম্যাম, ভাবদ ক্লিয়ার ভাবম হয়েছে। কাকে বলে হ্যাঁ এইটুকু ম্যাম, বুঝলে? এবার যে এই কোনো হ্যাঁ ম্যাম। ভাবম চতুর্থ থেকে চতুর্থ হাউসটাকে ফোর্থ হাউসকেই নিতে হবে, শুধুমাত্র এটুকুই না? সমস্ত অ্যাসেন্ডেন্ট থেকে তার 4 নম্বর ঘর হচ্ছে তার 4th নম্বর ঘর। অ্যাসেন্ডেন্টটা মাথায় রাখতে হবে, কাল পুরুষ না, প্রবাল। ঠিক আছে। যার অ্যাসেন্ডেন্ট ধরো মকর লগ্ন, তাহলে এই ঘরটা তার অ্যাসেন্ডেন্ট 1 নম্বর ঘর। হুম। হুম। যদি তুলা লগ্ন তাহলে এইটা তার 1 নম্বর ঘর। যদি বৃষ লগ্ন তাহলে এইটা তার 1 নম্বর ঘর। এইখান থেকে শুরু হবে ক্যালকুলেশন। এটা 1 হলে তার পরের ঘরটা 2, এটা 1 হলে তার পরের ঘরটা 2। যেমন তোমার হচ্ছে অ্যাসেন্ডেন্ট ধনু, এটা হচ্ছে তোমার 1 নম্বর ঘর, এখান থেকে শুরু হবে এই ঘরটা 2। ঠিক আছে? ঠিক আছে। আর যদি তোমরা ওই হিসাবে ওই সাউথ ইন্ডিয়ানে করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই জায়গাটায় নিয়ে চলে আসবে হচ্ছে 9। এটাকে ধর 9 দিয়ে দেবে, এটা মানসিকভাবে এক। তবে আমাদের মনে হয় ওই চারটার থেকে এই চারটা বেশি সোজা। যার যেটা ভালো লাগে সে সেটা ফলো করবে, কোনো ব্যাপার নেই। এবার আমরা পড়বো। এক্সামে কোনো অসুবিধা হবে না তো ম্যাম, এটা যদি নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান কোনো কোনো ইয়ে হয়? অসুবিধা নেই, শুধু তোমার বোঝার ক্ষমতা, আচ্ছা। আর যেরকম যার যেটা ভালো লাগে হুম করবে। হুম কিন্তু হুম। আমার মনে হয় এই চার্টে কাজ করতে সুবিধে। যদি তোমাদের মনে হয় ওই চার্টে কাজ করতে সুবিধে, তোমরা সেটা করতেই পারো, কোনো ব্যাপার নেই। হিসেব এক, সবই হিসেব এক। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা শিখবো হচ্ছে আমাদের রিলেটিভস কিভাবে আমরা বার করব। তো আমরা জানি এই যে 1 নম্বর ঘর থেকে আমরা বিচার করি কাকে? আমার নিজেকে, তাই তো? চল। হ্যাঁ, মাইসেলফ। লগ্নভাগ। এবার আমরা ছোট ছোট করে কতগুলো সম্পর্ককে শিখেছিলাম। যেমন 4 নম্বর ঘর থেকে কিসের বিচার করি বলো? মা। মায়ের। মা। মায়ের মায়ের। হুম। আচ্ছা, 7 নম্বর ঘর থেকে কিসের বিচার করি? এগুলো লেখো, পরপর লিখে যাবে সবাই। 7 নম্বর ঘর থেকে কিসের বিচার করি? পার্টনার। স্বামী স্ত্রী কেমন? পার্টনার। স্বামী স্ত্রী, বা হ্যাঁ, হ্যাঁ অথবা স্ত্রী, স্পাউস। ঠিক আছে, হলো। এবার আমরা 9 নম্বর ঘর থেকে কি বিচার করি? ফাদার। গুরু, বাবা, বাবা। বায়োলজিক্যাল ফাদার। হুম। বা এই ঘরটা থেকেও আমরা বাবার বিচার করি, দুটোই আমরা নেব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার বাকি যে এতগুলো হাউস আছে, প্রত্যেকটা হাউসে সম্পর্ক লুকিয়ে আছে, যেগুলো আজকে আমরা জানবো। আমরা আরেকটা শিখেছিলাম, থার্ড হাউস থেকে হ্যাঁ, ছোট ভাই তিন বা বোনের নম্বর। বিচার ভাই করি। বোন। ছোট ভাই বোন। ম্যাম, 11th হাউস থেকে বন্ধুর বিচার বলেছিলেন, বয়সে বড় বন্ধু। হ্যাঁ, ছোট ভাই বোন লিখলাম। এইটা হচ্ছে বন্ধু। বন্ধুটা আমার রিলেটিভস এর মধ্যে পড়ে না, ওটা দরকার নেই। রিলেটিভ, আচ্ছা। পরিবারের লোকজন, মায়ের বাড়ির লোকজন, বাবার বাড়ির ম্যাম, লোকজন। আমি একটা কথা বলবো। বলো। যদি এটাই কাজ। আপনি এখানে ফার্স্ট হাউসে নিজে সেলফ, ফোর্থ হাউসে মা, তো আপনার প্রথম ইয়েটাকে যদি নিই তাহলে আমার সেভেন্থ হাউস এই সেম চার্টে হুম। সেভেন্থ হাউস তাহলে মায়ের মা হচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই শেখাবো, এবার আমি শেখাই, তুমি চুপচাপ আচ্ছা আচ্ছা, থাকো। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। এইটা আমরা শিখবো ভাবত ভাবম, যেটা আমরা এইমাত্র পড়লাম, যে কিভাবে বার করতে হয় ভাবত ভাবম থেকে আমাদের রিলেশনশিপ। আমি যদি তোমাদের মুখস্থ করতে বলি, তোমরা এখন মুখস্থ করবে, কিন্তু 4 দিন পরে ভুলে যাবে। কিন্তু কখনোই ভুলবো না সেটা, যদি আমরা ভাবত ভাবম এই সিস্টেমটাকে দিয়ে ফলো করতে পারি, তাহলে আমরা সেটা কখনোই ভুলবো না। যেমন ওই প্রবাল বলল যে মায়ের মা, তাহলে এইখান থেকে যদি আমাদের মা হয়, তাহলে মায়ের মা 1 2 3 4 এই ঘরটা থেকে আমরা আমাদের দিদার বিচার করতেই পারি।
হলো। এবার হচ্ছে ছোট মামা বা ছোট মাসি, মায়ের ভাই বা মায়ের বোন। তাহলে এইটাকে যদি আমরা মা হিসাব করি, তাহলে মায়ের 3 নম্বর ঘর এই মা, তার 3 নম্বর ঘর থেকে তার হচ্ছে ছোট ভাই বা ছোট বোনের বিচার করি, যেমন আমাদের এটা ফিফথ আমরা হাউস। আমাদের 3 নম্বর থেকে যেমন আমাদের ছোট ভাই বোন বিচার করলাম, আমার মায়ের 3 নম্বর ঘর থেকে ছোট ভাই বা ছোট বোন, তাহলে আমার ছোট মামা আর আমার ছোট মাসি বিচার হয় হচ্ছে 6th হাউস থেকে। লেখো। এইখানে ধরো এই যে 6th হাউস থেকে আমরা ছোট মামার বা ছোট মামির মাসির বিচার করলাম, তাহলে এইখানে যদি কেতু থাকে, তাহলে আমরা এখান থেকে প্রেডিকশন দিতেই পারি যে ছোট মামার সঙ্গে বা ছোট মাসির সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হবে, বা রাহু থাকলেও। ঠিক আছে, এটা গেল। এবার ধরো অনেকের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমার হচ্ছে পরপর দুটো ভাই, একটা ভাই মেজো, আমি বড়, আমার পরে একটা মেজো, আর তারপরে একটা ছোট, 3 ভাই বোন। তাহলে আমার এই ক্ষেত্রে যে মেজো ভাই, তার বিচার আমরা কত নম্বর ঘর থেকে করব, আর ফাইনালি যে ছোট ভাই, তার বিচারটা আমরা কিভাবে করব? তাহলে আমার যে পরে যে হয়েছে সেটা হচ্ছে এই 3 নম্বর ঘর থেকে, আর তারপরে যে ঘরে জন্মগ্রহণ করেছে এইখান থেকে 3 নম্বর ঘর, ফিফথ অর্থাৎ হাউস। 1 2 3, এই 5th হাউস থেকে যদি 3 ভাই বোন হয়, এটা তোমরা মেনশন করে খাতায় লিখে নাও, এটা ফাইনালি ছোট ভাই। ম্যাম আরো ভাই থাকলে তাহলে তো 7 নম্বরে চলে আসবে। হ্যাঁ, আসতেই পারে। ধুস। ঠিক আছে, এবার বাবার বাড়ি চলে আসি। তাহলে বাবার ঘরটা এই যে 9 নম্বর ঘর, বায়োলজিক্যাল ফাদার, এটাকে আমরা মানসিকভাবে 1 ধরে নিলাম। এবার বাবার মা, তাহলে কত নম্বর ঘরে চলে যাবে? বাবার মা 12th হাউস। 1 2 3 4, বাবাকে 1 ধরলে তার মা, এই ঘরটা হচ্ছে আমাদের ঠাকুরমার ঘর। এবার বাবার যে আহ, বাবার যে ভাই বোন, পিসি আর হচ্ছে কাকা, তাহলে এখান থেকে 11th হাউস। ছোট পিসি, ছোট কাকা, ছোট কাকা, ছোট পিসি। ঠিক আছে, ম্যাম এবার এই জায়গাটা আর একটু বলুন না ম্যাম, আর একবার বলুন না, বাবার ঘর কোনটা? আচ্ছা, আমরা বাবার ঘর কত দিয়ে বিচার করি সেটা বলো, কোন ঘর থেকে বাবার বিচার করি বলো? সোমা, মনে আছে বাবার ঘরটা কত নম্বর ঘর দিয়ে বিচার করি? বাবার ঘর 10। 10 এবং 9, 9 দিয়ে আমরা বায়োলজিক্যাল ফাদারের বিচারটা করি, 9 নম্বর ঘর। হুম। 9 নম্বর। দেখো এইটা যদি অ্যাসেন্ডেন্ট হয়, এটা 1 নম্বর ঘর হলে মেষ লগ্নের চার্ট আমরা করছি, তাহলে এই হ্যাঁ ধনুর ঘরটা এটা হচ্ছে তার বাবার ঘর। হুম। হ্যাঁ। এই বাবার ঘরটাকে আমরা মানসিকভাবে 1 ধরবো, কারণ তার মাকে বা তার বাবাকে বা তার ছোট ভাইকে আমরা খুঁজে পাবো, চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমরা 1 ধরি, আমরা জানি যে লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘর হচ্ছে তার ছোট ভাই বোনের ঘর, তাই না? আমরা পড়েছি আগে। তাহলে এইটা যদি 1 নম্বর ঘর হয়, তাহলে এটা বাবা, বাবার 3 নম্বর ঘর, এটা 1 2 3, তার মানে মূল চার্টের 11th হাউস হচ্ছে আমরা বাবার 3 নম্বর ঘর দেখছি, অর্থাৎ এখান থেকে বাবার ছোট ভাই বা ছোট বোন, অর্থাৎ আমার চার্টের 11th হাউস থেকে আমার বাবার ছোট ভাই বা বোন, অর্থাৎ ছোট কাকা ছোট পিসি, তার বিচার হবে। 11th হাউসে যদি ভালো কোনো গ্রহ থাকে, তাহলে আমার ছোট কাকা ছোট পিসির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আর যদি কোনো অশুভ গ্রহ থাকে বা তার দৃষ্টি থাকে, তাহলে আমার ছোট কাকা বা ছোট পিসির সাথে সম্পর্ক নষ্ট হবে। ক্লিয়ার? ম্যাম, বুঝেছি। আবার ম্যাম, বলছি যে বাবার যদি কেউ বড় থাকে তাহলে কি 3 ঘর পিছিয়ে যেতে হবে? আমি আসি নাকি একটু সময় দাও, যেটুকু শেখাই এইটুকু করে যাই।
ম্যাম এটা থেকে তো পুরো সম্পর্ক সবই বের করা যাচ্ছে আপনার ক্যালকুলেশনের হিসাবে। হ্যাঁ, সেটাই তো শিখবো আজকে, সেই জন্যই তো ভাবত ভাবাম শেখালাম, পুরোটা করব। এবার কিভাবে বার করব সেটাই আমাদেরকে আজকে শেখানো। এইটুকু ক্লিয়ার হয়েছে তো, ছোট কাকা ছোট কাকি, এই ছোট পিসি? হ্যাঁ ম্যাম। এইবার শিখতে হবে হচ্ছে 11 নম্বর ঘর থেকে আমরা বড় ভাই বা বড় দিদি তার বিচার করে থাকি। 11 নম্বর ঘর থেকে আমাদের মূল চার্টের, আমার চার্টের 11 নম্বর ঘর থেকে আমার বড় দাদা বা আমার বড় দিদির বিচার করে থাকি। লেখো এখানে বড় দাদা বা বড় দিদি। যেমন 3 নম্বর ঘর থেকে আমরা, এই 3 নম্বর ঘর থেকে বিচার করেছিলাম ছোট দাদা ছোট ছোট ভাই ছোট বোন, তেমনি 11 নম্বর ঘর থেকে আমরা বিচার করব বড় দাদা বা বড় দিদি। উফ, 11 নম্বর ঘর থেকে বিচার করলাম বড় দাদা বা বড় দিদির। ঠিক আছে, এইবার তাহলে আমার জেঠুর বিচার করব, জেঠু বা বড় পিসি। তাহলে বাবার 11, এই বাবা, এটা তার 12 নম্বর ঘর, এটা তার 11 নম্বর ঘর, অর্থাৎ আমার সপ্তম হাউস থেকে বিচার হবে আমার জেঠু বা আমার জেঠিমার। এটুকু ক্লিয়ার? জেঠু হিসাবটা জেঠিমা সহজ আছে। দুজনই হবে 7th হাউস থেকে? সেটি জেঠিমা না, বড় পিসি, জেঠু বা বড় পিসি। এটা ক্লিয়ার? হুম ম্যাম, ক্লিয়ার। এবার দেখো আমার লগ্নে চলে আসি। আমার লগ্ন থেকেই বিচার হবে জেঠুর বউ এবং পিসির বর। ঠিক আছে, তার মানে জেঠিমা, বড় জেঠিমা এবং বড় পিসেমশাই। হুম। হলো? এবার এইখান থেকে পেয়েছিলাম হচ্ছে বড় দাদা, এটা বব হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। এবার বড় দাদা পেয়েছি, বড় দিদি পেয়েছি, এবার জামাইবাবুকে আর বৌদিকে খুঁজতে যাবো। তাহলে কোন ঘর থেকে যাবো? থার্ড ফার্স্ট হাউস, হাউসে থার্ড তো হাউস। দাদু হচ্ছে না ম্যাম? হুম? ফার্স্ট হাউসে তো দাদু আসবে তাহলে। কোন দাদু? হ্যাঁ, দিদার বড়, আপনার দিদা মায়ের আছে তো, বাবা। দাদু তো, হ্যাঁ। মায়ের বাবা, এক্স্যাক্টলি, এখান থেকে দাদুরও বিচার হবে, মাতুল দাদু আর কি। ম্যাম, লগ্নে যারা থাকবে তাদের সাথে রিলেশন কিরকম করে হবে, কিভাবে ওটা বুঝবো? ধরো লগ্নে কোনো ভালো গ্রহ রয়েছে, তাহলে এই যে সম্পর্ক তোমার জেঠুর সঙ্গে, তোমার পিসে মশাইয়ের সঙ্গে, তোমার মামার বাড়ির দাদুর সঙ্গে তোমার সম্পর্ক ভালো হবে। লগ্নে কেতু, যদি লগ্নে কোনো প্ল্যানেট না থাকে তাহলে দৃষ্টি তখন কি দেখতে হবে, হবে? কনজাংশন দেখতে হবে। আচ্ছা। হুম, ঠিক আছে। এবার যদি ওই লগ্নে কোনো খারাপ গ্রহের দৃষ্টি এসে পড়ে, তাহলে ওই মামার বাড়ি দাদুর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া। বড় বড় ধরো সিক্স লর্ড, সিক্স লর্ড এই তোমার লগ্নকে দৃষ্টি দিচ্ছে, মানে 6 থেকে আমরা বিচার করি কি শত্রু, আর এই হুম। জেঠিমাকে নজর দিচ্ছে, আর বড় পিসে মশাইকে নজর দিচ্ছে, তাহলে এদের সঙ্গে আমাদের শত্রুতার সম্পর্ক তৈরি হতে পারে। ঠিক আছে, এগুলো যখন আমরা ক্যালকুলেশন শিখবো বিচারটা, তখন আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবো। তাহলে আমরা দাদু মাতুল দাদুকে পেয়েছি, বড় জেঠিমাকে পেয়েছি, বড় পিসে মশাইকে পেয়েছি, আর এখান থেকে আমরা আমার নিজের বড় দাদা আর আমার বড় দিদিকে পেয়েছি। তাহলে আমার বড়দার বউ কোথায় লুকিয়ে আছে খোঁজো। থার্ড হাউসে। 1 2 3 4 5 6 7। ফিফথ হাউসে। সিক্স হাউস। ঠিক আছে, তাহলে ফিফথ ওকে। হাউসে আমার বড় বৌদি এবং আমার বড় জামাইবাবু। হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে। এরপরে দেখো মায়ের ছোট ভাই বোনকে পেয়েছি, তাহলে মায়ের হুম। বড় মামা আর বড় মাসিকে পাবো কত নম্বর ঘর থেকে, হিসাব করে বলো। থার্ড হাউসে। না, থার্ড হাউসে কি করে হবে? মায়ের বলছেন তো? হুম, সেকেন্ড হাউস ম্যাম, সেকেন্ড সেকেন্ড হাউসে হাউস। আসবে, সরি, সেকেন্ড সেকেন্ড হাউস। হাউস, তাহলে সেকেন্ড হাউস থেকে বড় মামা আর বড় মাসি। হুম।
এবার এই যে বড় মামা বড় মাসি, এই ঘরটা, হুম, মানে আমার সেকেন্ড হাউস ঘরটা, মানে এটা আমার লগ্ন, তাহলে এটা আমার সেকেন্ড হাউস, তাই তো? এবার ধরো মায়ের কাছ থেকে আমি কোনো রকম সম্পত্তি পাবো কিনা, সেই যে বিচারটা করি, সেটা আমরা খুঁজবো কোথায়? সেটা হচ্ছে মায়ের 11। আমার সেকেন্ড হাউস হচ্ছে মায়ের 11। এইটা যদি 4th আর 11th-এর কানেকশন থাকে, তাহলে আমরা, মানে 4th আর 12 সেকেন্ড হাউসের কানেকশন যদি থাকে, তাহলে এখান থেকে আমরা মায়ের কাছ থেকেও কিছু সম্পত্তি প্রাপ্ত হতে পারি। ঠিক আছে? এগুলো এখন লিখে নাও, পরে যখন ফোর্থ আর সেকেন্ডের কানেকশন বলতে কিরকম কানেকশন? কানেকশন এখনো শেখোনি প্রবাল, ধীরে ধীরে চলো, এখন শুধু লিখে নাও, যখন কানেকশন শিখবে শিখিয়ে দেবো। ওই যেটা, মানে ওইগুলো বোঝাতে গেলে আর আমরা মূল ক্লাসে থাকবো না, আর ওগুলোর এখনো সময় আসেনি, কানেকশন আমরা এখনো শিখিনি। আচ্ছা। আচ্ছা, এবার আমার বউ কোথায় লুকিয়ে আছে? প্রবালের বউ লুকিয়ে আছে প্রবালের এই হাতে। ঘরে। 7 নম্বর ঘর। তাহলে প্রবাল, তোমার আহ, বড় শালা হুম। কে কত নম্বর ঘরে থাকবে? বড় শালা থাকবে। আমার বড় ভাই ছিল 11th হাউসে না, মানে হুম, আপনার এটা 6th হাউসে আসবে। হ্যাঁ, তাহলে তোমার বউয়ের 11 নম্বর ঘর এটা। এই হুম। ঘরে থাকবে তোমার বড় বড় শ্যালক এবং বড় শ্যালিকা। লেখো। ফিফথে তো। বুঝো, যার কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু পুরোই অঙ্ক। এটা যদি এখন বুঝতে না পারো, পরে কিন্তু একেবারে গুলিয়ে যাবে। যার বুঝতে অসুবিধা হবে, একবারের জায়গায় 3বার জিজ্ঞেস করো। কিন্তু শুনে শুনে খালি লিখো না, যার কোনো রকম সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে বলবে যে কেন হলো এটা আমি বুঝলাম না। ঠিক আছে? পাঁচটা রিলেশন থেকে পুরো বেরিয়ে আসছে। ম্যাম ওইটা 7-এর 11 লেখা চলবে? হ্যাঁ, 7-এর 11 ওটাই লেখো। লেখো 7-এর 11, তাহলেই আহ, যার যে চারটাই হোক না কেন, সেই চারটাই 7-এর 11, ওটাই ফিফথ হাউস। 7-এর 11 মানেই ফিফথ হাউস। আচ্ছা ম্যাম। লেখো 7-এর 11 ইজ ইকুয়াল টু ফিফথ, থেকে এগুলো আমরা পাবো। ম্যাম 7-11টা বুঝলাম না। মানে কে বুঝলো না? আমি প্রবাল, এই মাত্রই তো তুমি বলে দিলে, এই যে এই ঘরটা ফিফথ কি করে ও হলো? আচ্ছা আচ্ছা, আপনি রিলেশনের মানে অন্য কিছু হয়তো। না না, ঠিক আছে ঠিক আছে। আমরা আজকে রিলেশনেই থাকবো, কোনো অন্য কোথাও যাব না। না, ঠিক এটা আছে? মোটামুটি যেটা আমি বুঝতে পারছি, পাঁচটা সম্পর্ক থেকে আপনি পুরো রিলেশনের ইয়েটাই বেরিয়ে আসছে, পারিবারিক একদম। সম্পর্ক। এই মূল যে 4টে সম্পর্ক আমাদের মাথায় রাখতে হবে, আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা। এবার তার থেকে সূত্র ভাই অ্যাপ্লাই। বোনটাও তো লাগছে ম্যাম। হুম। ভাই বোনটাও তো লাগছে। হ্যাঁ, ভাই বোন দুটো তুমি ওটা আম, উম, আহ, ছোটটা বড়টা দুটোই মনে রাখতে হবে। হ্যাঁ, এবার না, তুমি চলে যাও। বড়টাও বড়টাও ম্যাম ক্যালকুলেশনে বেরিয়ে আসবে, ছোটটা থাকলেও তো হ্যাঁ, হচ্ছে। একদম। এবার তোমার এবারে চলে আসি আমরা শাশুড়ি মায়ের বিচার। শাশুড়ি মায়ের বিচারটা কত নম্বর ঘর থেকে হবে? এটা এ বলুক, পল্লবী বলুক। 10-এ। সরি। কান ধরো প্রবাল, মাঝখান থেকে তুমি ফোরন কাটলেই তোমাকে কিন্তু -1 দিয়ে দেবো। সরি সরি সরি। আচ্ছা, পল্লবী বলো, শাশুড়ি কোন বিচার, কোথা থেকে বিচার করব? 10th হাউস থেকে। কেন করবো 10th হাউস থেকে? 7-এর 4, কারণ বরের মা হ্যাঁ, বা 7-এর বউয়ের 4, মা। মানে এই ঘর থেকে আমরা বিচার করব হচ্ছে শাশুড়ি মাকে। ম্যাম ব্যাপারটা এরকম ভাবেও তো ভাবা যেতে পারে, আমার মা আমার 4-এ আছে, আমার বউয়ের মা আমার তার 4-এ থাকবে। হুম। মানে আমার মা আমার হাউস থেকে 4 নম্বরে আছে, মানে তা সেলফ সেটাই থেকে। সেটাই তো হুম। করলো। সেটাই তো করলো, 7-এর 4, তাই তো বললো। আচ্ছা, শ্বশুর বাড়িও কি তাহলে 10th হবে? না, না, 8 হাউস এইট শ্বশুর হবে। হবে বাড়ি, 8 হবে। শ্বশুর চারের বাড়ি, চার তোমার সরি বাড়িটা সরি, কত, এই তোমার পরিবার। এখানে দেখো, তোমার এটা যদি তুমি হও, তাহলে তোমার পরিবার আমরা কোন নম্বর ঘর থেকে দেখেছিলাম? সেকেন্ড হাউসে। নিয়ারেস্ট সেকেন্ড। কুটুম্ব, সেকেন্ড হাউস। তাহলে তোমার বরের নিয়ারেস্ট কুটুম্ব এই ঘর। সেকেন্ড 8 হাউস। ও, 8 হাউস এইট হচ্ছে হাউস তোমার হবে। শ্বশুর বাড়ি। যদি 8 হাউসে কারোর গড়বড় থাকে, তাহলে শ্বশুর বাড়িতে সে সুখী হবে না। শ্বশুর বাড়ির লোকজন আর কি। ম্যাম এই সমস্ত ক্যালকুলেশন ওই লগ্ন সাপেক্ষে হচ্ছে, মানে যেখান থেকে শুরু হচ্ছে, মানে নিজে একদম সেখান সৌরভ, থেকে এইটটা তুমি হচ্ছে এটা। এই যে এইটা তুমি সূত্র শুধু শিখে রাখো।
যে এই যেমন এই মাত্র জিজ্ঞেস করলাম যে শাশুড়ি বিচারটা কেমন করে হবে। শাশুড়ি বিচার হচ্ছে আমার বরের মা, বা আমার তোমার হুম। বউয়ের মা। তাহলে তোমার বউ হবে তোমার 7 নম্বর ঘর, সেইখান থেকে তার মা মানে তার 4 নম্বর ঘর। মানে এটা যদি তার তুমি, থেকে আমার 4 করছে তো। হ্যাঁ এইটা এটা যদি তুমি হও, তোমার ঠিক উল্টো দিকে এখানে হচ্ছে তোমার 7 নম্বর ঘর তোমার স্ত্রী, আর সেইখান হুম। থেকে যাবো তার মা খুঁজতে। তার মানে সাতের, এটাকে এক ধরে মনে মনে এক ধরবো সাতটাকে, এবার সেখান থেকে গুনে গুনে 4 নম্বর ঘরে যাব। তার মানে 1 2 3 4, দশম হচ্ছে শাশুড়ি। হুম। মানে ম্যাম ওই সব ব্লক হয়ে গেলে একটু সবগুলো বন্ধুর করা। বিচারটাও শিখিয়ে দেবেন, হ্যাঁ, ওই তো বন্ধু কারণ এটা ইলেভেন্থ তো হাউস, এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট। 11th হাউস বন্ধু, 11th হাউস বন্ধু, 4th হাউস বন্ধু, দুটোই। কোনটা কোন বন্ধু? 11th হাউস হচ্ছে মানে সোসাইটিতে যে বন্ধু থাকে, সেই বন্ধুটা হচ্ছে 11th হাউস। আর ফোর্থের বন্ধু হচ্ছে তোমার নিয়ারেস্ট পাড়ার বন্ধু, মানে কাছের বন্ধু, বাড়ি কাছের বন্ধু। হুম। আর সোসাইটির বন্ধু মানে কি ম্যাম? ধরো ওই সোশ্যাল সোশ্যাল ফেসবুক থেকে কেউ হলো, কর্মসূত্রে গিয়ে কোথাও তোমার বন্ধুত্ব হলো, বা আহ, একটা সোসাইটিতে আছো কিন্তু সেটা তোমার পাড়া নয়, সেইখানে কোনো বন্ধুত্ব হলো, এরকম। ঠিক আছে। অফিস কলিগ বা এরকম হ্যাঁ, টাইপের। ও যে কোনো মানে পুরো সোশ্যাল সার্কেলে যে যে বন্ধুগুলো তোমার হয়। বন্ধুত্বটা হচ্ছে, সেটাই তোমার টোটাল বন্ধুত্ব জায়গাটা আমরা 4th হাউস এবং 11th হাউস থেকে বিচার করি। কিন্তু ফোর্থটা হচ্ছে বাড়ি রিলেটেড বন্ধু, আর 11th হাউস হচ্ছে যেহেতু, মানে ঠিক ক্লাসের স্কুলের বন্ধু টন্ধু এইগুলো। হ্যাঁ, আর যেহেতু 11th হচ্ছে সোশ্যাল, তাই জন্য আমাদের বাকি সামগ্রিক যত বন্ধু সেটা আমরা 11th হাউস থেকে বিচার করি। এবার ধরো 11th হাউসে কারোর কেতু বসে আছে, হুম, তুমি এখান থেকে দুটো প্রেডিকশন করতেই পারো। সেটা কি, যে আমি এই যে প্রেডিকশন গুলো বলছি না, এগুলো কিন্তু তোমরা ছোট ছোট করে নোট করে লিখে নিও। 11th হাউস থেকে আমরা কি জানি, প্রাপ্তি, আমার প্রাপ্তি, তাই তো? তাহলে এই মানুষটার লাইফের কিন্তু সাকসেস রেট কম হবে, তার কিন্তু যে কোনো কিছু প্রাপ্তিতে বারবার বাধা আসবে। কিন্তু যেহেতু কাট করে, তাহলে সে কিন্তু যে কোনো কিছু মনোবাঞ্ছা, তার যদি মনের যদি ইচ্ছা থাকে, যে প্রাপ্তির জায়গা যদি থাকে, সেটা কিন্তু বারবার সেখান থেকে সে ব্যাহত হবে। এবং 11th কেতু, এই মানুষগুলোর কিন্তু বন্ধু মোটে হয় না। কেতুর স্বভাব কি, ঘরকুনো হয়ে থাকা। তাহলে এই মানুষটার কিন্তু বন্ধু ভাগ মানে সেই বন্ধুর ব্যাপারে কিন্তু খুব চুজি হয়, খুব কতিপয় বন্ধু তার থাকে। এবং সেই বন্ধুগুলো কিন্তু খুব মানে হাইড, মানে অনেকে যেমন আছে যে বন্ধু মানে একদম সেটাকে নিয়ে একদম খুব দেখাওয়া করতে পছন্দ করে, আমার বন্ধু আমার বন্ধু, যেমন আমি করি আর কি। কিন্তু যদি আমিও আমিও হ্যাঁ, 11th যদি কেতু থাকে, তাহলে এই বন্ধু বন্ধু ব্যাপারটা নিয়ে তার অত বেশি দেখানোর কিছু নেই। বন্ধু আছে আছে কিন্তু সেটা হাইড। হুম। ম্যাম বৃহস্পতি তাহলে কিরকম হবে বন্ধুর শনি জায়গা বা মঙ্গল 11th হাউসে? এসব। 11th বৃহস্পতি খুব ভালো ফল দেয়, ভীষণ ভালো ফল দেয়, মানে না একদম বন্ধুর ব্যাপারটা বলছি। এইট বন্ধু, জ্ঞানী হাউস বন্ধু। বাকি রইলো, বন্ধু এইট দেবে, হাউস আপনার বড় দেখবেন মাইমা বন্ধুত্ব লিখবে। হবে, আপনার দেখবেন বন্ধুত্ব হবে জ্ঞানী মানুষজনের সঙ্গে। হুম। বা আপনার বন্ধুর দ্বারা আপনি অনেক জ্ঞান পাবেন, এরকম। হুম। আর ম্যাম ম্যাম 11-এ ভিনাস শনি। থাকলে? মানে ওই উন্নতি বা 11th সাকসেস হাউসে কিছু শুক্র এরকম থাকলে? থাকবে আমি 11th কি হাউস 11th থেকে? হাউস পড়াচ্ছি? কি যেন পড়াচ্ছিলাম সেটা তো ভুলে গেলাম ব্যাং। এবার চলে আসি, ম্যাম বলছি যে রিলেশন এইট হাউস রিলেশন ম্যাম, বাকি রইলো, ভিনাসটা একটু বড় বলে দিন না। মাইমিমা কি এইট হাউস লিখবো? প্রত্যেকটা বড় মামিমা, প্রেডিকশন কি করে করবে আমি শিখিয়ে দিই। এটা খুব হুম সহজ, হুম। ম্যামের কাছ থেকে জিজ্ঞেস না, করতে। বড় মামার দ্বিতীয় হাউস হয়েছে, তাহলে বড় মাইমা এইট হাউস। কোথা থেকে হ্যাঁ, এই কোথায় যে যাচ্ছি আমরা? খুঁজুন, খুঁজে খুঁজে যেটা যেটা মনে করে রাখবেন বলবেন, আমি সেটা আবার ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ পল্লবী, কিভাবে আমরা প্রেডিকশন করব? হুম। তার হ্যাঁ ম্যাম। বেসিক সূত্র হচ্ছে, কোন হাউস থেকে আমরা কি শিখেছি, যে 11th হাউস থেকে আমরা কারকত্বগুলো কি কি জানি। হুম। আর প্রত্যেকটা গ্রহর আমরা কারকত্ব জানি, তাই তো? যেমন ওইমাত্র এই হুম। সৌরভ না কে যেন আমায় জিজ্ঞেস করলো যে 11th যদি বৃহস্পতি থাকে, রিজু জিজ্ঞেস করলো, তাহলে কি ফল দেবে। তাহলে বৃহস্পতি কিসের কারক? বৃহস্পতি থেকে আমরা জানি সে জ্ঞানের কারক, গুরুর কারক। জ্ঞানের কারক, সে গুরুর কারক। সেই মানুষটার মধ্যে জ্ঞানের অনেক প্রভাব থাকবে। তাহলে এই ঘরে যদি বন্ধু হয় এবং বৃহস্পতি যদি জ্ঞান হয়, তাহলে তার বন্ধু জ্ঞানী বন্ধু হবে। বা তার এমন মানুষ মানে যে 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 কোনো জ্ঞানীর সঙ্গে এই লোকটার বন্ধুত্ব হবে। বা সে বন্ধুর দ্বারা মানে এই বন্ধু তাকে সব সময় জ্ঞান দিয়ে চলবে। মানে যদি খুব হুম। ছেলেদের ক্ষেত্রে বলছি, মানে যদি কেউ সিগারেট ফোকা বন্ধুও হয়, নিজে একটা সিগারেট খাবে কিন্তু পাশের জনকে বলবে বেশি খাস না, বুঝলিস ফুসফুসের সমস্যা হবে। মানে এ বন্ধুর কাছ থেকে সবসময় জ্ঞান পেতেই থাকবে। হুম। এবং এই জ্ঞানটা কিন্তু ভালো জ্ঞান, মানে খারাপ জ্ঞান না। মানে এই যে জ্ঞান, এই জ্ঞান যদি রিজু নিতে পারে ঠিকঠাক ভাবে, তাহলে কিন্তু আফটার অল ও গেইনার হবে। হুম। তবে দেখে নিতে হবে বৃহস্পতি কোনো রকম ভাবে পীড়িত আছে কিনা, দুর্বল আছে কিনা, তবে কিন্তু আবার খারাপ ফল দেবে, ভুলভাল জ্ঞান দেবে, সেসব জ্ঞান নিলে আবার বিপদ।
ম্যাম স্যাটার্ন থাকলে কি বন্ধু বিশ্বস্ত হবে, মানে এরকম ব্যাপার? হ্যাঁ, স্যাটার্ন দেবে হচ্ছে ধীর স্থির বন্ধু, চট করে বন্ধু ভাঙবে না। একটা বন্ধু ছোটবেলায় হয়েছিল সেটাই ফরএভার এরকম। এবং সেই বন্ধু কুকুর কি বাস্তববাদী হবে ম্যাম? ভীষণ, তার মধ্যে ইমোশনের তুলনায় বাস্তব জ্ঞান খুব বেশি। বাকি আদর্শ, কর্তব্যপরায়ণ, সৎ, নিষ্ঠাবান এসবও হবে। শিবানী, কোথায় যেন ছিলাম? বড় মামা না বড় মামি কি বলছিলি? শুক্রটা একটু বলে হ্যাঁ, দিন না। দ্বিতীয় হাউস বড় মামা হলে 8 হাউস খালি আছে, তো এটাই বললাম যে তাহলে বড় মাইমা 8 হাউস হবে, তাই তো? কোথায় মামা ছিল? বড় মামা, হ্যাঁ বড় মামা 7 নম্বর হ্যাঁ ঘর হ্যাঁ ঠিক যাচ্ছে। হ্ঁ। 8 হাউস হ্যাঁ, একদম। তাহলে এই 2 এর 7 8। এই তো শিবানী সূত্র অ্যাপ্লাই করতে শিখে গেছে। তাহলে এখানে থেকে আমরা বড় মহিমাকে খুঁজে পেয়েছি। গুড। আর খোঁজো, সবাই খোঁজো, দেখি কে কি পাও, বলো। বড় মেশো তো পাবো। ম্যাম, হ্যাঁ, বড় মামি শ্বশুর বড় মেসো দুটোই। 8 হাউস হবে। হ্যাঁ দাঁড়াও, একটা একটা করে লিখি। এখানে বড় মামিকে পেয়েছি, এখানে আমরা বড় মেসোকেও পাবো, লেখো বড় মেসো। বড় মেসোকে পেয়েছি। হ্যাঁ, এবার কি শিল্পী কি বলছিলে, কোথায় কি পেয়েছি? শ্বশুর শ্বশুর মশাই। মশাই 3rd হাউস। কে কে? 3rd হাউস শ্বশুর শ্বশুর মশাই। মশাই। হ্যাঁ, শ্বশুর থার্ড হাউস। ওখানে কেতু থাকলে ম্যাম এই দেখো, কেন শ্বশুর থার্ড হাউস এটা বোঝো। এইখানে ওর শাশুড়ি আমার, 9 আছে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ। হ্যাঁ 7 আছে, 9। আমাদের শাশুড়ি ছিল কিন্তু 10th হাউসে। তাহলে সব কটাই যেমন আমরা 7 নম্বর ঘর মিলিয়েছি। হুম। তাহলে আমার উচিত ছিল সাতের শাশুড়ির ঠিক উল্টো দিকের ঘরটাকে শ্বশুর বানানো, তাই তো? এর 7 নম্বর ঘর, তাই তো? আরে বলো, হ্যাঁ হুঁ তো বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম। তা সেটা কিন্তু আমরা করছি না। কেন হুম। করছি না? কারণ আমার মায়ের যে বর, সে কিন্তু মায়ের 6 নম্বরে বসে আছে, এই যে 9তে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, মা এই যে, জায়গাটা একটু কনফিউশন হয়ে যায়। এটা আমি বুঝাই এটা বুঝিয়ে উল্টো দিই। পাল্টা হলো কেন? দাঁড়াও দাঁড়াও, সেটা বুঝাচ্ছি। মা যে, মায়ের যে বর, হুম, সেই বর হচ্ছে মায়ের 6 নম্বর ঘর। এই বায়োলজিক্যাল ফাদার কেন হচ্ছে, তার অনেকগুলো ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, যখন আমাদের জন্ম হয়, মানে আহ, আমার জন্ম তোমার জন্ম যখন হয়েছে, সেই জন্মকালীন সময়ে, এটা একটা সাধারণ ব্যাখ্যা, যে যৌনক্রিয়াটা হয়েছিল, সেই যৌনক্রিয়ার সময় এই একে অন্যের সঙ্গে শত্রুবৎ ব্যবহার করে। কেন করে? আহ, যখন সৃষ্টির উদ্দেশ্যে কিছু আহ, যে প্রক্রিয়াটা চলে, তখন দুটো মানুষই না নিজের যে আত্মসুখ, সেই আত্মসুখতে মগ্ন থাকে। এবং প্রত্যেকটা মানুষই উল্টো দিকের মানুষটার সঙ্গে প্রায় শত্রু ব্যবহার, মানে নির্দিষ্ট টাইমটার কথা বলছি, শত্রুর মতন ব্যবহার করে নিজেরটুকু বুঝে নেওয়ার জন্য। তো সেই কারণে বায়োলজিক্যাল ফাদারটা 7th হাউস নয়। এই যে আমার মায়ের সঙ্গে যে মানুষটার ওই নির্দিষ্ট ক্রিয়াকলাপের জন্য আমার জন্ম, সেইটা কিন্তু তার 6th হাউস। তেমনি করে শাশুড়ির সঙ্গে বায়োলজিক্যাল ফাদার আমার বরের, সে হচ্ছে এই থার্ড হাউসটা হবে। কিন্তু শ্বশুর সম বা শ্বশুরের সম্পত্তি, সেইগুলো ইত্যাদি দেখা কিন্তু আবার এই ঘরটা অর্থাৎ 4th হাউস থেকে হবে। ম্যাম বাবাকে দুবার ইয়ে নিচ্ছেন কেন? এটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল ফাদার। হুম। আর যার 10th হাউসে? জন্ম। আর 10th হাউসের যে বাবা, এরাকে বলা হয় বাবা সম। এমন এমন অনেক ক্ষেত্রেই হয়। ধরো, একজন আমাকে জন্ম দিয়ে চলে গেছেন, সে আমার জন্য কোনো রকম আহ, কর্তব্য পালন করেননি। কিন্তু আরেকজন ব্যক্তি, যার সঙ্গে আমার বিয়ে হতেও পারে নাও হতে পারে, সরি আমার না, মানে আমার মায়ের বা আমার ধরো সন্তান আছে, তা আমার যে তার সঙ্গে বিবাহ হয়েছে, আর তার সঙ্গে আমার যে সন্তানটা জন্মগ্রহণ করলো, এটা হচ্ছে বায়োলজিক্যাল ফাদার 9th হাউস, কিন্তু সে আমার সন্তানের জন্য কোনো রকম দায়িত্ব কর্তব্য পালন করলো না। কিন্তু পরে একজন মানুষ আসলো, যে এই ছেলেটির বা এই মেয়েটির বাবা, বাবার মতন বাবা সুলভ। সেই বিচারটা আমরা কিন্তু এই 10th হাউস থেকে করবো। মূলত দুটো হাউস থেকেই বাবার বিচারটা করা হয়। এটা বাবার আহ উম, কি বলবো, বায়োলজিক্যাল। হ্যাঁ বায়োলজিক্যাল বাবা। এবং এই জায়গাটা তার বাবার, যে বাবার থেকে যে প্রাপ্ত পিতৃতুল্য। সুখ, হ্যাঁ, তুমি বাবার থেকে হুম। প্রাপ্ত সুখ পাবে কি পাবে না, পিতৃত্বের যে সুখ, তোমার পিতৃত্বের সুখ না, মানে তুমি যে পিতার থেকে যে সুখ পাওয়ার কথা ছিল, সেইটা তুমি পাবে কি পাবে না, সেই বিচারটা আমরা 10th হাউস থেকে করবো। মানে 10th হাউসে যদি কারোর কেতু থেকে থাকে, কর্মের বিচার যা হলো হলো, সেটা তো আমরা করবোই। সেখান থেকে আমরা বিচার করব, তুমি বাবার সম্পত্তি পাবে না, বাবার যে লালন পালন সুখ স্বাচ্ছন্দ্য, বাবার কাছ থেকে যেটা পাওয়ার, বাবার কাছ থেকে যে আদর যত্ন পাওয়ার একটা সন্তানের, সেটা পাবো না। সেটা 9 থেকেও হতে পারে, 9তেও যদি কেতু থাকতে পারে।
থাকে, তাহলে বাবার থেকে যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, বাবার যে প্যাম্পার, বাবার যে উম, বাবা যা যা করেন সন্তানের জন্য, সেগুলোর থেকে কিন্তু বঞ্চিত হতে পারে। ম্যাম তাহলে নাইন এটা থেকে আপনাদের ক্ষেত্রে পাঁচ। ম্যাম একটা মায়ের সেকেন্ড একটা ম্যারেজ। ছেলে তারা পাবে না পাবে না সম্পত্তি? হ্যাঁ, সম্পত্তি পাবে না। যদি নবমে কেতু থাকে তাহলে বাবার সম্পত্তি পাবে না, অনেক সমস্যা আর হয়ে কেতু যাবে। রাহু থাকলেও পাবে থাকলে? না। হ্যাঁ। দশমে আর কেতু রাহু থাকলেও পাবে না ম্যাম? হ্যাঁ, পাবে না। আর রাহু থাকলে? দশমের এইটা দেখো, দশমের যে সম্পত্তিটা সেটা হচ্ছে বাবার পৈতৃক সম্পত্তিও বলতে পারো। মানে আমার হুম হুম পৈতৃক সম্পত্তি হচ্ছে এর থেকে পাবো, কিন্তু বাবা যেটা আহ, অর্জন করে নিয়ে এসছে, বা বাবা কাজকর্ম করে বাবার ইনকামের মাধ্যমে যে ধন প্রাপ্তিটা হয়েছে, সেটা এই হাউস থেকে ধরবো। কিন্তু এইটা হচ্ছে বাবার মানে আমি বংশ পরম্পরায় যে যেটা পাবো, নবম থেকে বংশ হুম ধরা হুম। করা হয়, এবং সেই জন্য বংশ পরম্পরায় যেটা আমি পেয়েছি, পাওয়ার কথা ছিল, সেটা আমি বাবার জন্য পাচ্ছি কারণ আমি বাবার সন্তান। কিন্তু যদি এখানে কেতু থাকে, তাহলে কিন্তু ওই বংশ পরম্পরা যে সম্পত্তি আমার পাওয়ার কথা ছিল, সেটা আমি পাবো না, বা পেতে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, যদি না ওই দশা অন্তর্দশা সাপোর্ট করে তাহলে। ম্যাম এগুলোর জন্য তো রেমেডিও তো মানে কাজ এই করে কি নাকি রেমেডি মানে তো, মানে রেমেডি তো পরের ব্যাপার, আমাদের আগে শিখতে তো হবে। রেমেডি তো আছেই, রেমেডি আছে, কিন্তু ব্যাপারটা একটা জিনিস জানবে, কোনো রেমেডি কিন্তু 100% রিকভার দিতে পারে না, 33% দেয়। যে কোনো রেমেডির ক্ষেত্রে আমরা তিনটে ভাগে বিভক্ত করি, 33.3%। কিন্তু ম্যাম যারা যেগুলো একটু দামি দামি স্টোন যদি কেউ নেয় আর স্টোনটার সেগুলো ম্যাটার না, কখনোই রেমেডি মানে স্টোন না রিজু, স্টোন একটা আচ্ছা পার্ট অফ আচ্ছা রেমেডি। হ্যাঁ, তো ঠিক এই আছে। 33% করে আমরা ভাগ করছি, এটা কি কি হতে পারে? 33% হচ্ছে প্রারব্ধ। তোমার এই যে জন্ম চার্ট, হুম, আর 33% তোমার বাস্তু, 33% তোমার কর্ম। এই কর্মের মধ্যে মানে তুমি ধরো একটা হিরে পড়েছো, খুব দামি একটা হিরে, খুব ভালো একটা পাথর গ্রেড, সমস্ত কিছু দিয়ে দেখলাম, খুব সুন্দর একটা হিরে পড়েছো, কিন্তু যদি তোমার বাস্তুতে প্রবলেম থাকে, তাহলে কিন্তু ওই হিরেও তার সঠিক কাজ দেবে না। কিংবা তোমাকে বলা হলো যে তোমার ধরো শুক্রের কোনো সমস্যা আছে, শুক্রের প্রবলেম আছে, আমি একটা ভালো হিরে পড়ে দিয়েছি, এবং শুক্রের যে নেগেটিভ কাজকর্ম, সেগুলো তোমাকে বারণ করা হয়েছে, এগুলো করা যাবে না, এবং তুমি সেটাই করছো, একটা হিরে পড়ছো, কিন্তু তুমি সেই নেগেটিভ কাজগুলোই করছো, তাহলে কিন্তু এই হিরের থেকে তুমি সঠিক কাজ পাবে না। তার জন্যই কোনো রেমেডি আমাদের কিন্তু 100% ওই একদম বলে দিলাম যে একটা হিরে পড়ে নিন মানে আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে না। এ কি করে, আমাদেরকে ধীরে ধীরে বাধ্য করে সঠিক কাজ করতে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আর রিজু, কেবলমাত্র কিন্তু স্টোন মানেই তোমার রেমিডি নয়, ছোট্ট একটা কর্ম পরিবর্তন করেও কিন্তু তুমি তোমার জীবনের অনেক বড় রূপান্তর আনতে পারো। হুম। আর যখন আমরা রেমিডিটা শিখবো, তখন আমরা দেখবো কেবলমাত্র স্টোন নয়, আর স্টোন কখন দেব কখন দেব না, স্টোনের যখন মানে কোন জায়গাতে আসে আমরা স্টোন দিতে পারি, কোন জায়গাটাতে আমরা মোটেই স্টোন দিতে পারি না, সেসবগুলো আমরা শিখবো। ম্যাম কর্ম বাস্তু আর একটা কি বললেন? আর কর্ম বাস্তু আর তোমার এই যে ন্যাটাল, চার্ট রেমেডি। এই ন্যাটাল চার্টটা মানে কি? ন্যাটাল চার্টটা মানে হচ্ছে তুমি আগের জন্মে যে সমস্ত কর্মকাণ্ড করেছিলে, সেই কর্মকাণ্ডের একটা স্ন্যাপশট নিয়ে ভগবান তোমায় পাঠিয়ে দিয়েছেন, যে এই বাবা তোমার এই পরিস্থিতি এই আছে, এই সাপেক্ষে তুমি এরকম কর্ম করলে এরকম ফল পাবে, তার জন্য এজেন্ট আমি ঠিক করে রেখেছি, শনি রাহু কেতু এরা বসে আছে, তুমি এরকম একটা ভুল কাজ মঙ্গল ম্যাম, মঙ্গলও তো। হ্যাঁ আছে তো, এরা একটা বড় সিরিজ নিয়ে বসে আছে, তুমি যেই ভুল করবে একটা করে ইঞ্জেকশন পুশ করে দেবে, আর তাতে কত তাহলে লোক। ম্যাম ইয়েতে কোন হাউসে কে বসলে কি কাজ করতে হবে না কোথায় থেকে পাবো এগুলো ডিটেল? প্রবাল, কোন ক্লাসে পড়ো তুমি বাবা? কেন? না, তুমি তো এখন ক্লাস 5-এ পড়ছো, তুমি কলেজের প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? সময় হোক সব শিখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু ধীরে চলো বাবা, হোঁচট খেয়ে পড়বে, একটু ধীরে। হ্যাঁ, সব শিখবে, ম্যাডাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমিই দেবে, কিন্তু না তার জন্য ম্যাম, সময় আপনি দিতে। আপনি এরকম এরকম একটা টপিক ইয়ে করে দিচ্ছেন, ওগুলো থেকে প্রশ্নগুলো আসছে এরকম না, কি হ্যাঁ, করবো? আসবে, আসবে সব তো আমরা শিখবো, কিন্তু এইগুলো এখন এই যেটুকু আমাদের আজকের বিষয়বস্তু বোঝা হচ্ছে, দেখো আমরা যখন আমরা যেহেতু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তেমন একটা হাতে করে বই উল্টে পড়ি না কেউ, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক শব্দ শিখেছি এই জ্যোতিষ রিলেটেড, কিন্তু সেগুলো আমাদের ধীরে ধীরে পৌঁছতে হবে। এখন তোমাদের বলতেই পারি, কিন্তু ঠিক যেমন তোমার এই লগ্ন আর দ্বিতীয় হাউস থার্ড হাউস বুঝতেই সমস্যা হয়ে যাচ্ছে, সেগুলোও বুঝতে সমস্যা হয়ে যাবে, ওগুলো কোনো মানে সময় নয়, এখন সব জানবে। এখন আচ্ছা আমরা এই, ম্যাডাম, হ্যাঁ বলো। বাবার বাবার পৈতৃক সম্পত্তি তাহলে
বাবার না 9th হাউস হবে, তাই তো? বাবা নাইন্থ হবে একদম। বাবা তার পৈতৃক সম্পত্তি পাবে কি পাবে না, সেটা তার নাইন্থ হাউস, মানে বংশ পরম্পরায় দেখ, যে সম্পত্তিটা। এবার দাদুর বাবার অষ্টম দাদুর হাউস থেকেও কিন্তু কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়া যায়। বাবার অষ্টম হাউস থেকেও কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়া যায়, আর বাবার নবম হাউস থেকে হচ্ছে তার বংশ পরম্পরায় যে সম্পত্তিটা। ঠিক আছে। ম্যাম, হুম বলছি আপনি বললেন যে মায়ের মানে আমার মায়ের এটা যে ঘর থেকে বের করব তার 6th হাউস হচ্ছে আমার বাবা হবে। হুম তো ওটা ঠিক আমি বুঝতে পারলাম না। আহ, মানে ওটা তো আমি অন্যভাবেও বের করতে পারি। আমি আমার ঘর থেকে আমার বাবার তো 11th হাউস, আমার বাবা, সরি 9th হাউস আমার বাবা বের করলাম। হুম, হুম তো আমার স্বামী বা স্ত্রীর যেহেতু 7th হাউস, হুম। তো ওখান থেকে আমি তো শ্বশুর মশাই উম, বের করব, ওটাও 9th হাউস দিয়ে বের করে নিতে পারবো। ইজিলি। কিন্তু কিন্তু আপনি যে 6th হাউসের ব্যাপারটা বললেন ওটা ঠিক যে বুঝতে মায়ের পারলাম সিক্স না। হাউস কেন, মানে ধরো মায়ের তো মায়ের যে বাবা, আমরা দুটো ঘর ধরেছি হুম না? এটা মা, ফোর্থের মা। হুম কিন্তু হিসাব মতন হুম তো আমাদের এই টেন্থটাকেই ধরা উচিত ছিল, কারণ ফোর্থের সেভেন্থ হচ্ছে টেন্থ, তাই তো? এটাই তো হুম। বাবা। আমরা নাইনটাকে কেন ধরছি? মায়ের বাবা নয়, আর আমার বাবা, বাবা। আর বাবা, হ্যাঁ মায়ের বাবা না। হ্যাঁ হ্যাঁ মায়ের বর কাছে কি হওয়া উচিত ছিল? মায়ের ঠিক উল্টো দিকের ঘর, সেভেন্থ হাউস, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ টেন্থটাকে আমরা বাবার হিসাব ধরবো, হ্যাঁ। কিন্তু আমরা ধরছি না তো। আমরা ধরছি কোন হাউসটাকে? নাইন্থ হাউস। 6th হাউস, হ্যাঁ ওই, হ্যাঁ হ্যাঁ। হাউস, তাহলে সিক্স। মায়ের হ্যাঁ হ্যাঁ। 6 নম্বর ঘর হলো, সেটা তো 7 হলো না? 7 হয়েছে? না না না। সেই রকম ভাবে শাশুড়ির জন্য উচিত ছিল হুম শাশুড়ির উল্টো দিকের ঘর, অর্থাৎ ফোর্থ হাউসটাকে শ্বশুর ধরা। সেটা আমরা হুম। ধরলাম কেন? কারণ আমার বরের মায়ের 6 নম্বর ঘর, অর্থাৎ আমার বরের 9 নম্বর ঘর, সেটা হচ্ছে এই ঘরটা। ক্লিয়ার? ওকে। হুম, ক্লিয়ার। হুম হুম মানে হুম। এই বাবার ক্ষেত্রে দুটো ঘরই আমরা ধরবো, 9 এবং 10। তবে 9 নম্বর ঘরটাকে আমরা বায়োলজিক্যাল ফাদার ধরি। তেমনি আমার বরের মায়ের 6 নম্বর ঘর, অর্থাৎ আমার বরের 9 নম্বর ঘর হচ্ছে তার বায়োলজিক্যাল ফাদার। ঠিক আছে। ঠিক আছে। ম্যাম, হ্যাঁ। শ্বশুর মশাইয়ের কাছ থেকে কিছু প্রাপ্তিটা কোন ঘর বললেন? কার কাছ থেকে? তিন কার কাছ নম্বর থেকে? ঘরে। শ্বশুরের কাছ থেকে কিছু পাবে কি না, তাই? হ্যাঁ, ওটা তিন কোন নম্বর। ঘর বললেন? আমি লিখতে ভুলে গেছি। এই ওটা একদম। কি কি বলছে? ফোর্থ? ফোর্থ ফোর্থ? হাউস, ফোর্থ হাউস। হ্যাঁ, একটু বলে দাও কি বলছে। ফোর্থ হাউস থেকে শ্বশুরের সম্পত্তি। আচ্ছা, এবার আর একটা সব থেকে ভাইটাল জিনিস যেটা আমরা লিখিনি, সেটা হচ্ছে ফিফথ হাউস থেকে আমার সন্তান। লেখো, আমার প্রথম সন্তান, সেটা হচ্ছে ফিফথ হাউস। ঠিক আছে। আমার দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান নাইন্থ কত হবে ম্যাম। নম্বর ঘর হবে তাহলে? নাইন্থ হাউস। না, নাইন্থ হাউস কেন কি? পঞ্চমের, 5-এর 5। পঞ্চমের তৃতীয়। এই দ্বিতীয় সব সব সন্তান, নাইন্থ হাউস না, সেভেন্থ হাউস। পঞ্চমের তৃতীয়। আমার বাচ্চার 3 নম্বর ঘর থেকে তার ছোট ভাই বোনের বিচার হবে। ও তাই হ্যাঁ। তো? তাহলে 7 নম্বর ঘর থেকে দেখবো হচ্ছে আমার বাচ্চার দ্বিতীয়, দ্বিতীয় ভাই বোন, মানে আমার সেকেন্ড বাচ্চা। ঠিক আছে। সেটা এই ঘর, ঘর থেকে আসবে। দ্বিতীয় বাচ্চা লিখে নাও। এবার আমার 3টে বাচ্চা হলো, তাহলে তার 3 নম্বর, সেই ক্ষেত্রে আমার 3 নম্বর বাচ্চা হবে 9 নম্বর ঘর থেকে। মানে 7-এর 9 ম্যাম। 7-এর 9 না, শুধু 9। আমার নয়। মানে পাঁচের, পাঁচের ধরো একটা বাচ্চা আমার হয়েছে, সেটা আমার প্রথম বাচ্চা, ফিফথ হাউস থেকে বিচার হবে। এবার আমার দ্বিতীয় বাচ্চা হবে কি হবে না প্রশ্ন এলো, তখন আমরা বিচার করবো ফিফথ হাউস তো দেখবোই, সাথে দেখবো সেভেন্থ হাউসের পজিশন কি। কারণ সেভেন্থ হাউস হচ্ছে ফিফথের তৃতীয়। আমার যে বাচ্চা তার ছোট ভাই বোন, সেটা হচ্ছে তার পরেরটা, সেকেন্ড বাচ্চাটা হলো। এবার থার্ড বাচ্চা আমার হবে কি হবে না, বা হলে কিরকম পরিস্থিতিতে হবে, সেটা কি দেখবো? এই যে আমার দ্বিতীয় নম্বর বাচ্চাটা হচ্ছে 7, তার আবার তৃতীয় মানে নবম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক। তাহলে এখান থেকে তৃতীয় বাচ্চা। আবার ধরো বিয়ের ক্ষেত্রেও আমরা সেটাই দেখি, তোমার দ্বিতীয় বিয়ে হবে কি হবে না। প্রথম বিয়ে আমরা যেগুলা দেখলাম সেভেন্থ হাউস থেকে, হুম, তারপরের বিয়েটা কিন্তু দেখি আমরা নাইন, লগ্ন থেকে। 3 করে করে হুম। এগোবো। হুম। আবার নাইনথের পরেও ধরো বিয়েটা ভেঙে গেল, 3 নম্বর বিয়ে হবে, তখন তাহলে 11th। 11 থেকে। ঠিক।
আর কোনো প্রশ্ন আছে আজকের এই এই পড়াশোনা রিলেটেড? কারোর কিছু বুঝতে অসুবিধা হ্যাঁ হলো? ম্যাম, তিনটে বিয়ে হবে কিনা কি করে বুঝবো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, দ্বিতীয় দ্বিতীয় দুটো বিয়েটা বিয়ে হয়ে কিভাবে গেলেই বুঝবে বিচার তিনটে হবে? বিয়ে হবে কিনা। আরো সূত্র আছে, সূত্র ম্যাম, দুটো কি করে কি হবে বলবো? সেটা কি করে বুঝবো ম্যাম? এটা ম্যাম একটু বুঝিয়ে দিন দ্বিতীয় না। বিয়েটা কি করে দেখো, বিচার হলো? প্রথম এই তো এই বিয়ের তো এই তো বিচারটা হ্যাঁ। দেখবো আমরা, এই যে প্রথম বিয়েটা, প্রথম বিয়ে হুম যারা যদি খেটে যায় তাহলে হুম ডিভোর্সের সম্ভাবনার তার সূত্র আছে, একাধিক সূত্র আছে, তোমাদের দিয়ে দেওয়া হবে যখন তোমরা শিখবে। এবার সেইটা ধরো আমরা দেখলাম প্রথম বিয়েটা ভেঙে গেছে, হুম এবার দ্বিতীয় বিয়ে হবে কি হবে না তারও অনেক সূত্র আছে। প্রথম বিয়ে ভেঙে গেলেই যে দ্বিতীয় বিয়ে হবে এমনটা নয়। নাইন্থ হাউস যদি হুম গড়বড় হয় তাহলে তার আর দ্বিতীয় বিয়ে হবে না। নবাংশ যদি হুম গড়বড় থাকে তাহলে তার দ্বিতীয় বিয়ে হবে না। সেগুলোর অনেক সূত্র আছে। প্রাথমিকভাবে হুম। আমরা দেখবো যে সেভেন্থ হাউস এবং নাইন্থ হাউস। তোমার প্রশ্নটা মানে সূত্র আমি দিয়ে দেবো, যদি বোঝো তাহলে বুঝবে, তোমাকে আমি পার্সোনাল করে দেবো। আচ্ছা। হ্যাঁ ম্যাম। এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি, যখন তোমাদের বিয়ে পড়ানো হবে, মানে তোমাদের বিয়ে ও পড়াবো, ম্যাম, এটা তোমাদেরকে একটু বিয়ে পড়াবো। পার্সোনালি একটু দেবেন এই সূত্রটা, এটা আমার এটা জানার আমার খুব না ইচ্ছে। পার্সোনালি ম্যাম, জানাটাও বিয়ে দরকার। আমারও বিবাহের আমারও। জায়গাটা যেটা বলছেন, এটা কি শুধুমাত্র লগ্ন ছক দেখতে হয়, না তার সাথে নবাংশ ছকও নবাংশ, বিচার করতে হয়? জি এক্স্যাক্টলি ম্যাম, নবাংশ এক্স্যাক্ট। দেখতে হয়। আমরা ম্যাম তো এটা এখনো একটু নবাংশ, দেবেন, এটা খুব দরকার জানাটা। নবাংশে এখনো পৌঁছায়নি, যখন পৌঁছাবো তখন। সেভেন্থ হাউস, ম্যাম কি বললেন আরেকবার বলুন? Yes. কি বললাম? সেভেন্থ সেভেন্থ হাউস। হাউসে যদি কোনো গ্রহ না থাকে সেক্ষেত্রে কিভাবে কি ধরা হবে? সেভেন্থ হাউসটাকে আমরা বিয়ের জায়গাটা ধরছি, প্রথম বিয়ে, কিন্তু কোনো ধরুন কোনো গ্রহ বসে নেই। কোনো গ্রহ যদি বসে না থাকে তাহলে দেখবো হচ্ছে সেভেন্থ লর্ড কোথায় গেছে। এই যে লর্ডটা, আচ্ছা। এ তো কোথাও না কোথাও গিয়ে বসেছে। যদি সে হুম কোনো হুম। ভাবে খারাপ জায়গাতে গিয়ে বসে, এটা আমরা সামনের দিন পড়বো খারাপ জায়গাগুলো কোনগুলো, তাহলে সেটা খারাপ হলো। আচ্ছা। এবার ধরো ম্যাম সেভেন্থ, সেভেন্থ লর্ডটা কি কালপুরুষ ছকে, মানে না না, তোমার ছিল চার্টে, না না, কিনা? আমার নিজের তোমার পার্সোনাল। নিজের চার্টে। কালপুরুষ চার্ট ভুলে যাও, ওটা তো একটা শেখার জন্য ছিল। প্রত্যেকের নিজের চার্টে অনুযায়ী তার সেভেন্থ হাউস হচ্ছে তার বউয়ের জায়গা। তোমার কি সৌরভের চার্ট বলো, লগ্ন বলো। মিথুন। মিথুন লগ্ন, তাহলে তোমার বিয়েটা বিচার করবো কত নম্বর ঘর দিয়ে তুমি বলো? বৃশ্চিক। বৃশ্চিক না না। না, এক বৃশ্চিক কেন দুই না হবে? ম্যাম, তিন চার ধনু। পাঁচ ও হবে ছয় ধনু। সাত, ধনু। এই ঘরটা ধনু তো লগ্ন। প্রথম বিয়ের ঘর। হুম। আর এই ঘরটার লর্ড কে, মালিক কে, শুধুমাত্র সৌরভ বলবে, কেউ বলবে না, ওকে সময় দেওয়া হোক। এই যে ধনু ঘর, বৃহস্পতি। ধনুর মালিক কে? বৃহস্পতি। বৃহস্পতি। তাহলে আমরা প্রথমে দেখবো যে সপ্তম হাউসে কে বসে আছে, কোনো গ্রহ ধরো বসে আছে। ভালো হোক মন্দ হোক আমরা জানি, গ্রহদেরকে চিনি, কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ সেটা আমরা জানি, জেনেছি তো মোটামুটি ভাবে। ভালো মন্দ কেউ হয় না, তথাপি নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ সেগুলো আমরা চিনি, চিনি তো সৌরভ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তাহলে ধরো তো নৈসর্গিক অশুভ গ্রহ কারা বলো, দুটো তিনটের নাম বলো। রাহু, কেতু, শনি, তাহলে এরা মঙ্গল। যদি বসে তাহলে আমরা প্রাথমিকভাবে বলতে পারলাম যে এ আমাদের সেভেন্থ হাউসটাকে ড্যামেজ করে দিল। এবার আমাদের সেকেন্ড হুম। অপশন আছে যে সেকেন্ড লর্ড, সে যদি ভালো জায়গাতে গিয়ে বসে তাহলে আমার বিয়েটা খানিকটা হলেও বাঁচলো, অথবা কোনো নৈসর্গিক শুভ গ্রহ যদি দৃষ্টি দেয়। হুম। মানে সাপোজ করো যে আহ, তুমি একটা চাকরি করছো, সেখানে তোমাকে খুব কাঠি করে হচ্ছে তোমার কলিগরা। তুমি খুব ভালো কাজ হুম। করলে কলিগরা তোমাকে শত্রুতা করে দিচ্ছে, সেই কলিগটা হচ্ছে তোমার সেভেন্থ হাউসে রাহু। কিন্তু তোমাকে তোমার বস খুব ভালোবাসেন, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তাহলে বিয়েটা বেঁচে গেল, মানে চাকরিটা বেঁচে গেল। কিন্তু হুম। যদি বৃহস্পতি দৃষ্টি না দেয়, অর্থাৎ বসের আনুকূল্য তোমার না থাকে, তাহলে কিন্তু ওই কাঠি করার জন্যই তোমার চাকরিটা চলে যাবে, মানে ওই রাহু কিন্তু থাকায় তোমার বিয়েটা ভেঙে যাবে। বুঝতে পারলাম? কি থাকে ম্যাম, মানে গ্রহ বা যে লর্ড যেটা, তার মানে কি দেরি হবে এটা একাধিক বোঝায়? সূত্র আছে বিয়ে, মানে প্রত্যেকটা বিচারেরই আমাদের একাধিক সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা যখন পড়বে সব পেয়ে যাবে। প্রাথমিকভাবে বললাম যখন সেভেন্থ হাউসে বা কোনো নির্দিষ্ট হাউসে যেটা নিয়ে আমরা বিচার করব, সেই হাউসে যদি কোনো রকম নেগেটিভ গ্রহ, এমনি তো নেগেটিভ গ্রহ হয় না, তথাপি যারা নৈসর্গিক অশুভ গ্রহ থাকে, তাহলে তাদের কারকত্বের ফল অর্থাৎ নেগেটিভ ফলটা প্রথমে দেবে। সেই ফলটা আমাদের পেতে হবে। ম্যাম একটা প্রশ্ন করব। হুম। আচ্ছা, এখানে হাউস আর প্ল্যানেট নিয়ে তো ব্যাপারগুলোকে আমরা ক্যালকুলেশন করছি, তো হুম। নক্ষত্র কি রোল প্লে করছে? এটা অনেক বড় প্রশ্ন। এই নক্ষত্র, ধরো প্রত্যেকটা নক্ষত্রের অধিপতি তোমরা পড়েছো। হুম। হুম। অশ্বিনী, অশ্বিনীটা সব থেকে সোজা, প্রথম ওইটাই বলো। অশ্বিনীর মালিক কে? কেতু। অশ্বিনী কুমার। কেতু। ও এবার আচ্ছা, কেতু। প্ল্যানেট। কেতু হচ্ছে মালিক। ধরো তোমার একটা এই ফোর্থ হাউস, না, ধরো তোমার এই বিয়েটা নিয়ে আমরা বিচার করছি। ধরো বিয়েতে এই জায়গাটাতে মোটামুটি একটা আহ অশুভ গ্রহ বসে আছে বা শুভ গ্রহ বসে আছে, ওই গ্রহটা কোনো না কোনো নক্ষত্রে গিয়ে বসে,
তোমরা ডিগ্রিগত বিভাগ দেখেছো, আমরা এক মিনিট ম্যাম, আরেকবার বলুন। যে ভাব নিয়ে আমরা বিচার করছি, হুম ধরো 7th হাউস নিয়ে আমরা বিচার করছি, তাহলে হুম এখানে যে গ্রহটা বসে আছে, এখানে একটা গ্রহ থাকবে, হুম ঠিক আছে? সেই গ্রহটা একটা নির্দিষ্ট নক্ষত্র পেয়েছে, ওই যে নক্ষত্রের বিভাজনটা পড়েছিলাম, এখানে তিনটে এখানে হ্যাঁ তিনটে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হুম এবার ওই নক্ষত্র বিচারে তাহলে এই গ্রহটা কোনো না কোনো নক্ষত্রকে টাচ করেছে, হ্যাঁ, একদমই তাই। ঘোরাঘুরি করে যে আমরা হিসাবটা করেছিলাম, ওটা ডিগ্রেড হিসাবে আপনার ইয়েটা বসলো। করেছিলাম, ঠিক তাহলে আছে। সে দেখা গেল এইখানের যে এখানে একটা যে গ্রহ, ধরো বুধ বসে আছে, হুম ঠিক আছে? বুধ আবার একটা নির্দিষ্ট ভাবের কারক, হুম সেই ভাবটা ধরে নিলাম শুভ, হুম শুভ নয় কিন্তু শুভ। হুম। তথাপি এই বুধটা নক্ষত্র হিসাবে পেয়েছে বুধকে। হুম। হুম তাহলে বুধ বসে আছে আবার, বুধের নক্ষত্রে, বুধ, পেয়েছে ধরো কেতুকে। এবার কেতুর নক্ষত্রে। কেতু একটা নির্দিষ্ট জায়গায় বসে আছে, অর্থাৎ ধরো বসে থাকলো তোমার 8th হাউসে। হুম তাহলে বুধ, আমি এটা সাপোজ করে বলছি, এটা এরকম হবে না, একটা উদাহরণ হিসাবে দিয়ে বলছি, কোন গ্রহ যে নক্ষত্রে বসে আছে, ধরো ওখানে অশ্বিনী নক্ষত্রে কোনো গ্রহ বসে আছে, সেই অশ্বিনী নক্ষত্রের মালিক কেতু, সে এই চারটার অষ্টমে বসে আছে, অর্থাৎ এখানে, হুম তাহলে সে ফল দেবে অষ্টমের, ওই বুধটাই অষ্টমের ফল দেবে। বুঝাতে পারিনি? এখনো বুঝতে ডুবো, পেরেছি। বুঝেছো? হ্যাঁ, আপনি ঠিক, এটা বলতে চাইলেন তো, আমি ঠিক বুঝেছি কিনা এবার আপনি আমাকে বলুন। বোঝাও। ধরুন আপনার বুধ আছে, আমি কালপুরুষের চার্টেই নিচ্ছি, ঠিক আছে? হুম 9th হাউসে বুধ আছে কোন একটা নক্ষত্রের উপর, হুম যে নক্ষত্রের অধিপতি কেতু, আর কেতু বসে আছে 8th হাউসে। হুম। তো 8th হাউসে যদি কেতু থাকে, মানে তাহলে বুধ কেতুর মতো ফল দেবে 8th হাউসে। 8th হাউসের মতন ফল দেবে, হ্যাঁ, 8th হাউসের মতো। হাউসের মতন ঠিক ফল, আছে, ঠিক আছে? ঠিক বুঝেছি তো? ওটা কখন দেবে সেটা শুধুমাত্র ক্যালকুলেশন হচ্ছে দশা অন্তর্দশায়। হুম। ঠিক সব আছে, ঠিক আছে। ঠিক বুঝতে পেরেছি তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক মনে আছে। রাখলেই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন করলেও নেবো না, আজকে 9টা 40 স্যার আমাকে দেবে বকা। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। ওকে আহ, ম্যাম, গুড ম্যাম নাইট। ওই সূত্রটা একটু নমস্কার দেবেন, ম্যাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ভালো থাকো সবাই। ম্যাম আমাকেও দেবেন। কাউকে দেবো না, একদম দেবো না। ম্যাম গ্রুপেই হ্যাঁ দিয়ে দিতে দিন হবে। সবাই।